তো ফেসবুক অ্যাডস ফানেল নিয়ে গতকালকে আমরা কথা বলতে যাচ্ছিলাম। তো ফেসবুকে অ্যাডস ফানেল নিয়ে কথা বলতে গিয়ে আসলে অনেকগুলো কথা এসে মূলত এই বিষয়টা এখানে কমপ্লিট করা পসিবল হয়নি। তো ফেসবুক অ্যাডসে আমরা মূলত জানি যে 3 ধরনের ফানেল আছে, মূলত 4 ধরনের। তো প্রথম হলো টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল এবং পোস্ট পারচেজ। তো এই এক একটা ফানেল মানে হলো এক একটা ধাপ, ঠিক আছে? ফানেল মানে হলো এক একটা ধাপ। সো এই এক একটা ধাপে এক এক ধরনের কার্য সম্পাদন করা হয়ে থাকে এবং এক একটা ধাপের এক একটা উদ্দেশ্য আছে। যেমন একজন মার্কেটার যখন একটা প্রোডাক্ট মার্কেটিং করে বা একজন মিডিয়া বায়ার যখন একটা প্রোডাক্টের জন্য যখন অ্যাড চালায়, তখন তার যে এটা থাকে, টার্গেটিংটা থাকে এরকম যে সে টপ অফ দ্য ফানেলে সে কোল একটা প্রোডাক্টকে সে ইন্ট্রোডিউস করবে। যে অডিয়েন্স আছে এই অডিয়েন্সের কাছে তার অডিয়েন্সের কাছে সেই প্রোডাক্টটাকে ইন্ট্রোডিউস করবে। যেমন আমরা দেখি যে টেলিভিশন চ্যানেলের যে অ্যাড, এটাকে আমরা বলতে পারি যেমন এর থেকে তো আমরা ইনস্ট্যান্টলি সাথে সাথে তো তারা সেল পাই যায় না। সাপোজ ধরেন যে লাক্সের একটা অ্যাড দেখাচ্ছে, লাক্স সাবানের, এটা কেন দেখাচ্ছে? মানুষের কাছে পরিচিত করে দেওয়ার জন্য এই প্রোডাক্টটাকে, ঠিক আছে? কারণ মানুষ এক হলো ব্র্যান্ড যেটাকে দেখে ওইটাকে বিশ্বাস করে, ঠিক আছে? একবার দুইবার তিনবার চারবার পাঁচবার যখন দেখে একটা জিনিসকে, তখন কিন্তু ওইটার প্রতি তার বিশ্বাস স্থাপন হয়। যেমন ধরেন যে ইভেলির কথা যদি বলি, ইভেলির কথা যখন আমরা প্রথমে শুনছি যে ইভেলি এরকম 100% ক্যাশব্যাক দেয়, 50% ক্যাশব্যাক দেয়, এগুলো আমাদের মাথার উপর দেখেছে, আমরা বলছি এ বাটপার বাটপার। কিন্তু যখন আমরা বারবার দেখতেছি এবং দেখতেছি না মানুষ এটা কিনতেছে, কিনে আবার ওখান থেকে ভালো উপকৃত হচ্ছে, লাভবান হচ্ছে, পরে কিন্তু আমাদের কিন্তু একটা ট্রাস্ট বিল্ড হয়েছে, ঠিক আছে, এটার প্রতি। এরকমই আপনাকে যখন একজন মিডিয়া বায়ার যখন একটা প্রোডাক্টকে যখন লঞ্চ করে, তখন সে টার্গেটটাকে যে টপ অফ দ্য ফানেল ফেসবুক অ্যাডস এর মাধ্যমে যে কোল্ড অডিয়েন্সের কাছে এই প্রোডাক্টটাকে পরিচিত করানো। তারপরে যে বিষয়টা হলো সেটা হলো মিডল অফ দ্য ফানেল। অর্থাৎ এটা হয় কি, একজন মানুষ দুই একবার আপনার একটা দেখছে, দেখার পর সে আপনার এটা ক্লিক করলো, ক্লিক করে আপনার স্টোরে আসলো, এসে সে হয়তো বা আপনার এখানে সাইন আপ করছে, অথবা অ্যাড টু কার্ট করছে, অথবা ইনিশিয়েট চেক আউট করছে। এইরকম কোনো না কোনো একটা অ্যাক্টিভিটিস করছে যেটা থেকে আপনি তার লিড কালেক্ট করতে পারছেন, মানে তার ইমেল বা ফোন নাম্বার কালেক্ট করতে পারছেন, ঠিক আছে? অর্থাৎ এটা হলো মিডল অফ দ্য ফানেলের কাজ। হয়তো বা সে পারচেজটা কমপ্লিট করেনি, কিন্তু আপনি তার কি করছেন, আপনি তার এই ইমেল বা এটা আপনি কালেক্ট করে রাখছেন। এটা হলো মিডল অফ দ্য ফানেলের কাজ। মিডল অফ দ্য ফানেলে এই কাজটা হলো, অর্থাৎ আপনি তার লিডটা কালেক্ট করতে পারছেন। তারপরের ধাপ হলো একবার কাস্টমার, আপনি ওই যে যাদের লিড কালেক্ট করছেন, আপনি তাদের কাছে আবার রিটার্গেটিং করছেন, রি এঙ্গেজমেন্ট অ্যাড চালাইছেন বা রিটার্গেটিং অ্যাড চালাইছেন। অ্যাড চালাইয়া আপনি তাদেরকে ওই যে যারা আপনার এখানের মধ্যে মিডল অফ দ্য ফানেলে যারা লিড করছিল, তাদেরকে আবার আপনি একজন একজন কাস্টমার হিসেবে তাদেরকে পরিণত করছেন, কাস্টমারে পরিণত করছেন, ঠিক আছে? সো আপনার অর্থাৎ আপনার এক্সিস্টিং অডিয়েন্স যারা মিডল অফ দ্য ফানেলে যারা যাদের কাছ থেকে আপনি লিডস কালেক্ট করছেন, তারা হলো আপনার এক্সিস্টিং অডিয়েন্স। তো ওই অডিয়েন্স থেকে আপনি কাস্টমার তাদেরকে আপনি কাস্টমার রূপান্তর করতে পারছেন। এটা হলো বটম অফ দ্য ফানেলের কাজ। এবং ফানেলের স্ট্রাকচারটা আর সর্বশেষ যে ফানেল, এটা হলো আপনার পোস্ট পারচেজ, ঠিক আছে? অর্থাৎ আপনার এখান থেকে যখন এই বটম অফ দ্য ফানেলে যখন আপনি যখন একজন কাস্টমার পেয়ে যাবেন এবং এখান থেকে সাপোজ যখন আপনি ধরেন যে পরবর্তীতে আপনি তার কাছে রিমার্কেটিং করতে পারবেন বা রিটার্গেটিং অ্যাড চালাতে পারবেন। এইটা হলো আপনার এই পোস্ট পারচেজের কাজ, ঠিক আছে? সো এই হলো আমাদের মূলত হলো ফানেলের যে বিষয়টা আর কি। আমরা যদি একটু দেখি নতুন ট্যাব দিতে পারতেছি না। এটা হলো মূলত একটা ফানেলের যে স্ট্রাকচার, মেইন স্ট্রাকচারটা হলো এরকম। যেমন দেখেন যে অ্যাওয়ারনেস, অর্থাৎ কোল্ড অডিয়েন্সের কাছে তারা অ্যাওয়ারনেস দেয়, মানে একটা প্রোডাক্টের প্রথম যখন সে মার্কেটিং করে তখন সে এই প্রোডাক্ট সম্পর্কে মানুষকে অবগত করে, ঠিক আছে?
এটা হলো টপ অফ দ্য ফানেল, ঠিক আছে। ফানেল যত নিচের দিকে যেতে থাকে তত এটা ছোট হতে থাকে। এখানের মধ্যে যে পরিমাণ অডিয়েন্স আছে, এই যখন আমাদের ওয়ার্ম অডিয়েন্স বা কনসিডারেশন বা লিড কালেক্ট যে ইয়েটা করি আমরা, এখানে কিন্তু এত পরিমাণ অডিয়েন্সটা কিন্তু ছোট হয়ে আসতেছে, ঠিক আছে। অডিয়েন্স এটা হচ্ছে টপ অফ দ্য ফানেলে সব অডিয়েন্স যাদের কাছে আপনি রিচ আউট করছেন সবাই হলো আপনার টপ অফ দ্য ফানেলে আছে, কোল্ড অডিয়েন্স। তারপর হলো ওয়ার্ম অডিয়েন্স, অর্থাৎ এখানের মধ্যে আপনি লিড কালেকশন করলেন। তারপর হলো হট অডিয়েন্স, অর্থাৎ যেখানের মধ্যে আপনার কনভার্সনটা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এই যে তৃতীয় ধাপ আমাদের যে স্লাইড থেকে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম। তারপর হলো এক্সিস্টিং অডিয়েন্স, মানে কি এক্সিস্টিং যে আপনার কাস্টমার, তাদের কাছে আপনি রিটেনশন বা রিটার্গেটিং, তাদের কাছে আপনি মানে পুশ পারচেজের পরে আবার তাদের কাছে মার্কেটিং করে আপনি আবার প্রোডাক্ট সেল করতে পারেন। এটি হলো মূলত হলো একটা ফাইনাল স্ট্রাকচার, ঠিক আছে। বুঝতে পারছেন আমরা? তারপর যেটা হলো সেটা হলো ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি। অ্যাড স্ট্র্যাটেজির মধ্যে প্রথমে থাকে আমাদের টেস্টিং ফেজ, তারপর হলো রি এনগেজমেন্ট এবং রিটার্গেটিং। এই বিষয়গুলো নিয়ে আমরা আগে কথা বলছিলাম। টেস্টিং ফেজে আমরা কি করব, আমরা বিভিন্ন অডিয়েন্স, বিভিন্ন অ্যাড ক্রিয়েটিভ, আমরা জানি যে ফেসবুকে অ্যাডস এর স্ট্রাকচারটা কি। ফেসবুকে অ্যাডস স্ট্রাকচারটা হলো একটা ক্যাম্পেইনের আন্ডারে এক বা একাধিক অ্যাডস থাকবে এবং একটা অ্যাড সেটের আন্ডারে এক বা একাধিক অ্যাড ক্রিয়েটিভ থাকবে, ঠিক আছে। এটা হলো একটা ফেসবুক অ্যাডের মূলত হলো ক্যাম্পেইন স্ট্রাকচার। তো আমরা এখানের মধ্যে আমরা প্রথমে যেটা করব সেটা হলো আমরা টেস্টিং পেজ চিন্তা করব। অর্থাৎ একটা অ্যাড রান করার আগে, একটা অ্যাড যখন আমরা রান করব তখন আমাদের প্রথম টার্গেট হবে আমাদের উইনিং অ্যাড সেট এবং উইনিং অ্যাড ক্রিয়েটিভ খুঁজে বের করা। যখন আমরা আমাদের উইনিং অ্যাড সেট অথবা উইনিং অ্যাড সেটই বলি আর আমরা উইনিং অডিয়েন্স বলি, যেটাই বলি, উইনিং অ্যাড সেট যখন আমরা খুঁজে পাবো বা উইনিং অডিয়েন্স যখন খুঁজে পাবো এবং পরবর্তী ধাপ হলো আমাদের অ্যাড ক্রিয়েটিভ খুঁজে পাওয়া। অর্থাৎ আমাদের দুইটা জিনিস দরকার, সেটা হলো টেস্টিং পেজ থেকে আমরা দুইটা জিনিস নেব। কি কি? একটা হলো উইনিং অডিয়েন্স আর একটা হলো উইনিং অ্যাড সেট। বোঝা গেছে এই বিষয়টা? যে আমাদের টেস্টিং পেজ ফেসবুক অ্যাডস যখন আমরা টেস্ট করব তখন আমাদের দুইটা জিনিস, আমাদের টার্গেট হলো দুইটা জিনিস পাওয়া। একটা হলো উইনিং অডিয়েন্স আর একটা হলো উইনিং অ্যাড সেট। তো অ্যাড সেট কি আর অডিয়েন্স কি তা তো আমরা বুঝি না? বুঝেন না? কেউ আছেন এরকম বুঝেন না? নাকি ঘুম আসতেছে দুপুরবেলা সবার? না ভাই সব কিছু বুঝি ঘুম তো মেয়ে আমারই আসে। বলেন চাটা খাইতে পারেন, ভাবিরে বলেন যে চাটা বানিয়ে দিতে, ঠিক আছে। তো যেটা হলো শাকিল ভাই, এখানে একটা কোশ্চেন আছে ছোট। এই যখন অ্যাড সেট, অডিয়েন্স, ইন্টারেস্ট, এই দুইটার মধ্যে মনে করেন আমার অডিয়েন্সটা খুব ভালো কিন্তু অ্যাড সেটটা ভালো না, এই দুইটার কারণে কোনটার কারণে যে আসলে পার্টিকুলার আরেকটা ইফেক্ট করে এটা কিভাবে বুঝেন? মানে যে কোনো একটা কারণে আমি বলতেছি ভালো প্রশ্ন করছেন। একটু লেখা নেই এখানে দিয়ে তো আপনাদেরকে এটা করতেছি, একটু এখানে নোট লিখে নিই যেন আপনারা ক্লিয়ার হন। এর টার্গেট হলো সাপোজ আপনি দেখলেন যে একটা অ্যাডসেট ভালো পারফরম্যান্স করতেছে, ঠিক আছে। এখন কিভাবে বুঝবেন যে মানে আপনার উইনিং অ্যাডস, আমরা যখন একটা অ্যাড রান করি, হ্যাঁ, তখন তো আমাদের অ্যাড ক্রিয়েটিভ কিন্তু একটা থাকে না। অ্যাড ক্রিয়েটিভ কি তখন আমাদের একটা থাকে? আমরা যখন একটা অ্যাড রান করি তখন কি আমাদের অ্যাড ক্রিয়েটিভ কি একটা থাকে? আমরা কি করি, একটা ফটো অ্যাড, একটা ভিডিও অ্যাড অথবা মাল্টিপল ফটো অ্যাড অথবা মাল্টিপল ভিডিও অ্যাড বা ক্যারুসেল অ্যাড, এই ধরনের আমরা কিন্তু অ্যাড কিন্তু রান করে থাকি। কয়টা রান করি? একটা ফটো অ্যাড, একটা ভিডিও অ্যাড, আবার দেখা যায় একটা ক্যারুসেল অথবা আরেকটা ফটো অ্যাড অথবা আরেকটা ভিডিও অ্যাড। সাপোজ আমি সাপোজ যে আমি ধরেন যে আমরা এই তিনটা অ্যাড ক্রিয়েটিভ আমরা রান করলাম, ঠিক আছে। যখন আমি একটা উইনিং অ্যাড সেট আমরা যখন পাই যাব, যে এটা আমার উইনিং অ্যাড সেট আমি পাই গেলাম, এখানের মধ্যে আমার অ্যাড সেট ছিল সাপোজ একটা, দুইটা, তিনটা, হ্যাঁ, এই তিনটা অ্যাড সেট থেকে যখন দেখলাম যে আমার এই অ্যাড সেটটা হলো উইনিং অ্যাড সেট, ঠিক আছে, এটা হলো আমার উইনিং অ্যাড সেট, তখন আমি এটার মধ্যে এটার আন্ডারে তো আমার কয়টা ছিল, কয়টা অ্যাড ক্রিয়েটিভ ছিল? তিনটা অ্যাড ক্রিয়েটিভ ছিল না? এখন আমি এটার মধ্যে কম্পেয়ার করব যে কোন অ্যাড ক্রিয়েটিভটা অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো রেজাল্ট দিছে আমাকে। বুঝতে পারছেন?
মানে কোন এড ক্রিয়েটিভটা আমাকে সবচেয়ে ভালো, এই তিনটা এড ক্রিয়েটিভের মধ্যে কোন এড ক্রিয়েটিভটা আমাকে সবচেয়ে ভালো রেজাল্ট দিছে, যে এড ক্রিয়েটিভটা সবচেয়ে ভালো রেজাল্ট দিছে এটা হলো আমার উইনিং এড ক্রিয়েটিভ, আর বাদ বাকি দুইটা উইনিং এড ক্রিয়েটিভ না। বুঝা গেছে আমার কথাটা? আমি যে ক্যাম্পেইনটা রান করলাম এটার মধ্যে তো আমার অ্যাডসেট তো সাপোজ এর মধ্যে 4-5টা আছে। এখন এই ডাটাটা আমি বিশ্লেষণ করব, বিশ্লেষণ করে দেখবো যে আমার কোন এড ক্রিয়েটিভটা থেকে আমার ভালো রেজাল্ট আসছে, যেটা থেকে আমার রেজাল্ট আসছে এটা থেকে আমি একটা লাইভ এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে। টাইম একটু বেশি লাগলে অসুবিধা আছে? ক্লাসের টাইম যদি একটু বেশি লাগে? না ভাইয়া ফ্রি আছি, সমস্যা নেই, সবাই মুভি সময় নিয়ে আছে। দুপুরে নিছেন ভালো হয়েছে, আমি রাত 9টা পর্যন্ত আমি চালাইতে পারবো, অসুবিধা নেই। কিন্তু একটু সমস্যা হলো কি এই টাইমটাতে একটা ঘুম আসে, এটা হলো সমস্যা। বুঝতে পারছেন? ভাই নামাজের বিরতি দিয়েন। নামাজ কয়টায় হবে? কয়টা থেকে কয়টা দিব বলেন? 8:45-এ 10 মিনিট দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, এই তো 2 মিনিট পর আজান হবে। আজান অলরেডি পড়ে গেছে। সাপোজ আমি এটাই দেখাই, এই দেখেন এটার মধ্যে কয়টা আছে, এখানের মধ্যে অ্যাডসেট আছে 1 2 3 4 5 6টা। এখন আমি দেখতে যাচ্ছি যে কোন অ্যাড ক্রিয়েটিভটা, সাপোজ আমার এখানের মধ্যে থেকে আমি পাইলাম অ্যাডসেট পাইলাম আমি, বা অডিয়েন্স পাইলাম আমি, যে এই অডিয়েন্সটা সবচেয়ে ভালো পারফরম্যান্স করতেছে। সাপোজ দেখলাম এই অ্যাডসেটটা সবচেয়ে ভালো পারফরম্যান্স করতেছে, তার মানে কি আমার এই অ্যাডসেটটা সবচেয়ে ভালো পারফরম্যান্স করতেছে এবং এটা হলো আমার উইনিং অ্যাডসেট বা উইনিং অডিয়েন্স। ঠিক আছে, অডিয়েন্স পেলাম। এখন আমি অ্যাড ক্রিয়েটিভ কিভাবে দেখবো যে কোনটা ভালো পারফরম্যান্স করতেছে? সবগুলো অ্যাডসেট আমি সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করে আমি জাস্ট এটাতে গেলাম। যাওয়ার পরে এখানের মধ্যে আমি তাকাবো যে আমার উইনিং অ্যাড ক্রিয়েটিভ ক্ষেত্রে দেখেন এখানের মধ্যে আপনি কি করবেন, এখানের মধ্যে পারচেজ অথবা কস্ট পার রেজাল্ট অনুযায়ী আপনি সর্ট করবেন। সো এখানের মধ্যে দেখেন আপনি এই অ্যাড ক্রিয়েটিভটা দেখেন সবচেয়ে ভালো পারফরম্যান্স করতেছে, সে মাত্র $2.93 স্পেন্ড করে করে আমাকে কত দিচ্ছে, সেল দিচ্ছে। ঠিক আছে, তার কস্ট পার রেজাল্ট হইছে তার মাত্র $2.93। বুঝতে পারছেন? এটাতে দেখেন $6.28, এটাতে $16.40। এটা ভালো পারফরম্যান্স করতেছে না, এটা ভালো পারফরম্যান্স করতেছে না, এটা ভালো পারফরম্যান্স করতেছে না। তার মানে আমার এখানে উইনিং অ্যাড ক্রিয়েটিভ কোনটা? কস্ট দেখেই করব। হ্যাঁ, কস্ট দেখে করবেন আপনি, কস্ট এবং রেজাল্ট। হ্যাঁ, কস্ট এবং রেজাল্ট দেখে করবেন। আমার এনগেজমেন্ট না, এনগেজমেন্ট না, এনগেজমেন্ট ডাজন্ট ফ্যাক্ট, এনগেজমেন্ট ডাজন্ট ফ্যাক্ট। এখানে মধ্যে আমার কোনটা উইনিং, এখন আপনি বলেন কোনটা উইনিং, উইনিং অ্যাড ক্রিয়েটিভ কোনটা? আমরা তৃতীয় দিনে দেখবো নাকি প্রথম থেকেই আমরা জিনিসটা ফলো করব? তৃতীয় দিন পর থেকে প্রথম দিনে আপনি একটা অ্যাড ক্রিয়েটিভ শুধুমাত্র এখান থেকে একটা বা দুইটা নেবেন। ঠিক আছে, যেটাতে দেখবেন যে এরকম ভালো পারফরম্যান্স করতেছে ওটাকে নেবেন। সাপোজ আপনি প্রথম দিন অ্যাডটা রান করার পরে আপনার এখানের মধ্যে অনেকগুলা অ্যাড হয়ে গেছে সাপোজ, হ্যাঁ, এখান থেকে আপনি এটাকে নিলেন। এই যে দেখেন এখন এইটার অ্যাড আইডিটা আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, অ্যাড আইডি নেওয়ার সিস্টেম আমি আগেও দেখাইছি, আগের ভিডিও থেকে আপনারা দেখে নেবেন। সো এই অ্যাড আইডিটা নিয়ে আপনি পরবর্তীতে যত ক্যাম্পেইন রান করবেন তখন শুধুমাত্র এই ভিডিওটার জন্য আপনি ক্যাম্পেইনগুলো রান করবেন। বুঝা গেছে আমার কথা? জাস্ট আমি দেখাই দিলাম আর কি, যে আপনারা কিভাবে উইনিং এটা বাইর করবেন। দেখেন কস্ট পার রেজাল্ট অনুযায়ী দেখেন আপনি এখান থেকে। ঠিক আছে, ওকে, আমরা আমাদের এটা চলে যাই। ওকে, সো টেস্টিং পেজে আমরা কি করব, আমাদের টার্গেট হলো উইনিং অ্যাড সেট এবং উইনিং অ্যাড ক্রিয়েটিভ পাওয়া। বুঝা গেছে? উইনিং অ্যাড সেট বা উইনিং অডিয়েন্স, এটা আবার অনেকে প্যাচ লাগাই দেবে, পরে আবার আমার উপর দোষ দিবে, বললে অ্যাড সেট কি আর
কারণ কারণ একটা অ্যাডসের আন্ডারে একাধিক অডিয়েন্সও থাকতে পারে, ঠিক আছে, পরে দূর দিয়ে মেন্টরের 13টা বাজায় দিবে। আচ্ছা, টেস্টিং পেজ আমাদের টার্গেট হলো উইনিং অডিয়েন্স এবং উইনিং অ্যাড ক্রিয়েটিভ পাওয়া, ঠিক আছে। আর এখানে আমাদের এই জন্য আমরা বিভিন্ন অডিয়েন্স টেস্ট করে থাকি টেস্টিং পেজে এবং বিভিন্ন অ্যাড ক্রিয়েটিভ আমরা টেস্ট করে থাকি। দেখা যায় কোন অ্যাড ক্রিয়েটিভটা ভালো পারফরমেন্স করতেছে আমরা তুলনা করার চেষ্টা করি এবং উইনিং অ্যাডসটা আমরা বা উইনিং অডিয়েন্স পাওয়া আমাদের মূল টার্গেট থাকে, ঠিক আছে। তারপর আমরা রি এনগেজমেন্টে অ্যাড, রিটার্গেটিং অ্যাড এবং আমরা এই স্কেলিং এরকম ভাবে আমরা ডুপ্লিকেটিং যখন করবো, আমরা এখান থেকে যখন পাই যাবো তখন আমরা এটাকে স্কেল করব, ঠিক আছে। যখন আমরা উইনিং অ্যাড অডিয়েন্স পাবো এবং উইনিং অ্যাড ক্রিয়েটিভ পাবো, হতে পারে উইনিং অডিয়েন্স একটা না, উইনিং অডিয়েন্স বলতে একটা এরকম না, উইনিং অডিয়েন্স এখানে হতে পারে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, 10টা, ঠিক আছে, 10টা হইতে পারে উইনিং অডিয়েন্স। যতটা হবে অতটাকে নিয়ে আমরা স্কেল করব। উইনিং অ্যাড ক্রিয়েটিভ যে একটা হবে তা না, এখন আমাদের একটা দুটো একটা হতে পারে ফটো এড, একটা ভিডিও এড, দুটো ভালো পারফরম্যান্স করতেছে তো দুটোই আমাদের উইনিং অ্যাড ক্রিয়েটিভ। অথবা আরো ভিডিও এড, আরো ফটো এড আমরা অ্যাড করতে পারি, ওইগুলো ভালো পারফরম্যান্স করলে ওইগুলো আমাদের উইনিং অ্যাড ক্রিয়েটিভ, ঠিক আছে। এটা আর কি বিষয়গুলো। ওকে, তো আমরা দেখি যে টেস্টিং পেজে আমরা মূলত কি কি ইয়েগুলো করব। সেটা হলো যে টেস্টিং পেজ এখানে রুইন করতে যাচ্ছে। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা লাইভ ইয়েতেই দেখি, আমরা শুধু স্লাইড থেকে না, আমরা লাইভ ইয়ে থেকে দেখি, যেহেতু ক্লাসে আছি সো লাইভ থেকে দেখা যায়। যাই হোক, মোটামুটি অনেকে বেড়ে গেছে এখন। আমরা আবার সেম আবার ওই দিনের মতো আবার একটা ক্যাম্পেইন তৈরি করি, হ্যাঁ, দেখে দেখে শিখি। দেখেন এখানের মধ্যে আমার ইয়েটাতে যদি আমরা দেখি যে এখানে হচ্ছে টেস্টিং পেজে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ, আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভটা কি হবে। এখানে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভের মধ্যে বাইং টাইপ আছে, অকশন এবং রিচ এন্ড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। ইন জেনারেল একটা কথা হলো যে অকশন এবং রিচ এন্ড ফ্রিকোয়েন্সির মধ্যে তফাৎটা কি আপনি একটু গুগল করে দেখে নিতে পারেন। আর যেটা হলো ইন জেনারেল কথা, আপনার যদি বাজেট যদি কম থাকে তাহলে আপনি অলওয়েজ অকশন দিয়ে স্টার্ট করবেন, আর যদি বাজেট আপনার হিউজ থাকে তাহলে আপনি রিচ এন্ড ফ্রিকোয়েন্সি দিয়ে আপনি স্টার্ট করতে পারেন, পরবর্তীতে আপনি অকশনে যাবেন, ঠিক আছে। সো আপনার কাছে যেটা হলো সেটা হলো অলওয়েজ সেলেক্ট করবেন অকশন, এর চেয়ে বেশি আপনার জানার দরকার নাই। আর এটা যদি কেউ বেশি জানতে চান তাহলে আমার কাছে 50,000 টাকা দিয়ে ফেসবুক অ্যাডস এর উপর কোর্স করতে আসেন, আমি জানাবো, ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে। ওকে, এরপরের যে ধাপটা হলো এখানের মধ্যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, এর মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। আপনি এখন কোন ক্যাটাগরিতে, আপনার উদ্দেশ্যটা কি, আপনার এই অ্যাড চালানোর পিছনে উদ্দেশ্য কি, এর উপর নির্ভর করবে আপনি এখান থেকে কোন ক্যাম্পেইন অবজেক্টিভটা বাছাই করবেন। যেমন এটা হতে পারে ব্র্যান্ড অ্যাওয়ারেন্স, হতে পারে রিচ, হতে পারে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল, ভিডিও ভিউজ, লিড জেনারেশন, মেসেজ কনভার্সন, ক্যাটালগ সেল, স্টোর ট্রাফিক। এখানের মধ্যে আপনার সবগুলো জিনিস আপনার লাগবে না, ঠিক আছে। সো আপনি একজন ড্রপশিপার হিসেবে যে জিনিসটা লাগবে সেটা হতে পারে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেসের অ্যাড মূলত আমরা চালাই না, কারণ হলো আমাদের তো বাজেট নাই যে এত বড় বিশাল ব্র্যান্ডও না আমি যে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের অ্যাড চালাবো। রিচ হতে পারে, বাট আমার ই কমার্সের ক্ষেত্রে খুব একটা ইফেক্টিভ না। করতেছিলেন কেউ? আপনারা বলে করবেন, আপনি আমি তো ভাই করতেছিলাম, কিন্তু এই কথা তো সব রেকর্ড হয়ে গেছে ক্যাম্পেইন অবজেক্টিভে, ঠিক আছে। সো আমরা আমাদের যেহেতু মেসেজে হচ্ছে না, আমাদের লিড জেনারেশনের অ্যাডও আমরা চালাবো না, আমরা ভিডিও ভিউজেরও চালাবো না, অ্যাপস ইনস্টলেরও চালাবো না। আমরা স্টোর ট্রাফিক চালাতে পারি, ক্যাটালগ সেল চালাতে পারি, কনভার্সন চালাতে পারি, অথবা ট্রাফিক অথবা এঙ্গেজমেন্ট। মূলত এই 5টা ক্যাটাগরিতে আমরা মূলত অ্যাডগুলো আমরা চালাতে পারি: এঙ্গেজমেন্ট, ট্রাফিক, কনভার্সন, ক্যাটালগ সেল এবং স্টোর ট্রাফিক। সো এই ট্রাফিক এবং এঙ্গেজমেন্ট এবং এই দুইটা এবং স্টোর ট্রাফিক, এই তিনটাতে কেন আমরা অ্যাড চালাবো না, এইটা নিয়ে ইতিমধ্যে আমরা কয়েকবার আমরা কথা বলছি। কারণ হলো আমরা যে অডিয়েন্স কোয়ালিটি পাবো এটা থাকবে অত্যন্ত লো কোয়ালিটি অডিয়েন্স। দ্যাটস ওয়াই পরবর্তীতে আমি যখন লোকালাইক অডিয়েন্স ক্রিয়েট করবো বা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে যখন আমি রিটার্গেটিং অ্যাড চালাবো তখন দেখা যায় যে আপনার কনভার্সনটা অনেক কম থাকে, ঠিক আছে। তারপর অনেকে এঙ্গেজমেন্ট অ্যাড চালাই থাকে, দেখা যায় যে কনভার্সন অ্যাডের সাথে একটা $5 পার ডে একটা এঙ্গেজমেন্ট অ্যাড সে চালায় শুধুমাত্র লাইক কমেন্ট ভিউটা একটু হওয়ার জন্য, একটু
একটু বেশি পাওয়ার জন্য সে এঙ্গেজমেন্ট অ্যাড চালাই থাকে, ঠিক আছে। তো আপনার ইচ্ছে করলে এটা ফিসাবিলিল্লাহ $5 বা $10 আপনার বাজেট থাকে, তাহলে আপনি ডেইলি $5 থেকে $10 অ্যাড আপনি চালাতে পারেন এঙ্গেজমেন্টের জন্য, ঠিক আছে, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। এটাও এই এঙ্গেজমেন্ট যদি চালান তাহলে তখনই চালাবেন যখন মূলত আপনি দেখবেন যে একটা প্রোডাক্ট আসলে কাজ করতেছে এবং ওই প্রোডাক্ট থেকে আপনি মোটামুটি সেল পাচ্ছেন এবং এটলিস্ট আপনি ব্রেক ইভেন, ঠিক আছে, এবং আপনি আপনার যে উইনিং অ্যাডসেট পেয়ে গেছেন এবং সবগুলা আপনার অ্যাড আপনি উইনিং অ্যাডসেট অর্থাৎ উইনিং অ্যাড ক্রিয়েটিভ পেয়ে গেছেন যখন, ঠিক আছে। উইনিং অ্যাড ক্রিয়েটিভ পাওয়ার পরে ওই অ্যাড ক্রিয়েটিভ দিয়ে আপনি সবগুলো অ্যাডে আপনি ওই অ্যাড ক্রিয়েটিভটা ইউজ করতেছেন, তখন আপনি এঙ্গেজমেন্ট অ্যাড চালাবেন ওই অ্যাড ক্রিয়েটিভে, ঠিক আছে। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার এঙ্গেজমেন্টটা অনেক বেশি বৃদ্ধি পাবে আর কি, এটা আর কি একটা উদ্দেশ্য হতে পারে। আর ক্যাটালগ সেল এগুলো অ্যাডভান্স লেভেল আমরা করে থাকি, প্রাথমিক স্টোরে আমরা এগুলো করে থাকি না। সো অবশ্যই আমরা কনভার্সন অ্যাড চালাবো। ওকে, এখানের মধ্যে আপনি চাইলে আপনার ক্যাম্পেইনের নাম এবং অ্যাডসেটের নাম এবং অ্যাডের নাম আপনি দিয়ে নিতে পারেন। জাস্ট আমি রাখলাম, পরবর্তীতে আমি এডিট করব। যদি এগুলো না দিই তাহলে সমস্যা হবে। আপাতত কোনো সমস্যাই নাই, এটা অটোমেটিক আপনার ক্যাম্পেইন লেভেলে ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন, অ্যাডসেট লেভেলে নিউ অ্যাডসেট, আর এখানে মধ্যে নিউ অ্যাড অটোমেটিক সে নিয়ে নেবে, ঠিক আছে। এটা হলো সম্পূর্ণ আপনার বোঝার জন্য আপনি ক্যাম্পেইনের নাম এরকম করে দিবেন। তো এরকম নামটা কিরকম হতে পারে, সাপোজ এটা যদি আমি ধরেন যে আমি গ্যালাক্সি রোজের জন্য এটা চালাবো, তো আমার এখানের মধ্যে এটা হবে GR গ্যালাক্সি রোজ, আমি যেন বুঝতে পারি প্রোডাক্টের নামটা। তারপর দেবো এটা সাপোজ সিপিইউ, এটা বাজেট হলো ডেইলি 100। তারপর এটা হলো এটা কোন ধরনের টেস্টিং পেজ, ঠিক আছে, কোন ধরনের টেস্টিং পেজ। তো এই টেস্টিং পেজটা আপনি আরো আগে দিবেন। আপনি টেস্টিং পেজটা দিবেন একদম ফার্স্টে। টেস্টিং পেজ হলো গ্যালাক্সি রোজার টেস্টিং পেজ, সিপিইউ $100 পার ডে হলো বাজেট, ঠিক আছে। এরকম ভাবে আপনি একটা সংখ্যা চিহ্ন দিয়ে রাখলেন। তারপর এখানে আপনার অ্যাড ক্যাটাগরিটা যদি স্পেশাল অ্যাড ক্যাটাগরি যদি হয়, আপনি যদি কোনো পলিটিশিয়ান বা এরকম কেউ হয়ে থাকেন, তাহলে আপনি এটাকে এখানের মধ্যে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। আর না হলে এটা সিলেক্ট করার দরকার নাই। ওকে, তারপরে যেটা হলো এটা হলো অপশন কনভার্সন, এটা একটা হয়ে গেল। আর এখানে আমাদের ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, সিপিইউ এন্ড এবিইউ। তো ইন জেনারেল এটা নিয়ে আগে অনেক কথা বলছি, সিপিইউ এবং এবিইউ নিয়ে। আপনি যদি মূলত স্টার্টিং এর সময় আপনি টেস্টিং এর সময় টেস্টিং পেজ আপনি সিপিইউ অথবা এবিইউ দুইটাই রান করতে পারেন। আপনি যদি চান যে আপনার সম্পূর্ণ বাজেটে কন্ট্রোল, আপনি অ্যাডসেট বাই অ্যাডসেট বাজেট কন্ট্রোলটা আপনি নিজের হাতে করবেন, সেক্ষেত্রে আপনি এবিইউ ক্যাম্পেইন রান করবেন। আর যদি চান যে আমি এটা ফেসবুকের উপর দিয়ে দিব আমি সম্পূর্ণটা, তাহলে আপনি সিপিইউ ক্যাম্পেইন রান করবেন। তবে সিপিইউ ক্যাম্পেইনের সময় আপনি একটা লক্ষ্য রাখবেন যেন প্রত্যেকটা অ্যাডসেটের যে বা অডিয়েন্সের যে ওই আমরা অডিয়েন্স সাইজটা যেন মোটামুটি রিলেভেন্ট হয়, মানে কাছাকাছি হয়, ঠিক আছে। একটা হলো 2 মিলিয়ন, একটা হলো 20 মিলিয়ন, এরকম যেন না হয়, ঠিক আছে। এরকম হয় যে একটা 5 মিলিয়ন, একটা 6 মিলিয়ন, একটা 4.5 মিলিয়ন, এরকম হলে অসুবিধা নেই সিপিইউ ক্যাম্পেইনে। কারণ আপনার যে ক্যাম্পেইনের যে বাজেটটা তারা যে ডিস্ট্রিবিউট করবে, যে অডিয়েন্সের সাইজ যত বড় তার পেছনে ফেসবুক বেশি এটা বাজেটটা আপনার স্পেন্ড করতে হবে। সেক্ষেত্রে আপনার এই সিপিইউটা যদি আপনি ক্যাম্পেইন রান করেন, সেক্ষেত্রে আপনি এটা লক্ষ্য রাখবেন। আর এরকম যদি হয় যে আপনার অডিয়েন্স সাইজ দেখা যাচ্ছে যে একটা 3 মিলিয়ন আর একটা 30 মিলিয়ন, তাহলে অবশ্যই আপনি এবিইউ দিয়ে আপনি টেস্ট করতে পারেন। আমার কাছে মনে হয় যে এটা বেটার আইডিয়া। তাহলে সেক্ষেত্রে আপনি আপনার এই বাজেট ডিস্ট্রিবিউশনটা ঠিকভাবে হবে এবং আপনি বুঝতে পারবেন আসলে কোন অডিয়েন্সটা ভালো পারফরম্যান্স করতেছে। ওকে, সো এটা ইটস আপ টু ইউ, আপনি সিপিইউ রান করবেন নাকি এবিইউ রান করবেন, ঠিক আছে। আমি জাস্ট এই বোঝানোর সাথে আমি এখানে মধ্যে সিপিইউ টার্ন অন করে দিলাম এবং আমি ডেইলি ক্যাম্পেইন বাজেট রাখলাম এখানের মধ্যে $100, ঠিক আছে। এখন অনেকে বলে থাকে যে ভাই এখানের মধ্যে বাজেটটা কত করবো, এখন তো $20 বাজেট রান করতে পারি, $50 বাজেট রান করতে পারি, আমি $100 করতে পারি। আপনারা যদি আসলে অ্যাকচুয়ালি বাজেট যদি এখানে আসলে এটা নির্ভর করে হয় কি আপনার প্রোডাক্টের প্রাইস কত এটার উপরে। আপনার প্রোডাক্টের সেলিং প্রাইস যদি হয় সাপোজ যে $30, তাহলে আমার যে এটা হলো কি যে আপনার প্রোডাক্টের সেলিং প্রাইসের 3 গুণ বাজেট আপনি ডেইলি বাজেট রাখবেন, 3 গুণ। আপনার প্রোডাক্টের সেলিং বাজেট যদি হয় আপনার সাপোজ $30, তাহলে 3 গুণ $90, ঠিক আছে। তাহলে আপনি $100 বাজেট নিয়ে আপনি অ্যাটেন্ড করতে পারেন, এরকম আর কি। এটা হলে ভালো হয়, ভালো একটা ডাটা পাওয়া যায়, ঠিক আছে। আপনি বুঝতে পারবেন আসলে কোন
খুব তাড়াতাড়ি যত আপনি বেশি বাজেট স্পেন্ড করবেন তত তাড়াতাড়ি আপনি ডাটা পাবেন, তত বেশি ডাটা পাবেন। সো আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আসলে আপনার কখন কোন ডিসিশনটা নেওয়া উচিত। আমি ইন জেনারেলি আমি যখন টেস্টিং করি তখন নরমালি আমি $100 বাজেট রাখি পার ডে, ঠিক আছে। আপনার বাজেটের উপর বেস করে আপনি এটা $50 রাখতে পারেন। এখন মধ্যে আপনার আবার দেখতে হবে যে প্রোডাক্ট সেলিং কস্টটা কত, এটা আবার একটা ফ্যাক্ট। এখন আপনার প্রোডাক্ট সেলিং কস্ট হলো $100, এখন আপনি অ্যাড রান করলেন $50, এখন তো হলো না। আপনাকে $100 যদি হয় অ্যাটলিস্ট আপনাকে $100 বাজেটে আপনি পার ডে বাজেটে আপনি অ্যাড রান করতে হবে, ঠিক আছে। সো এটা আপনার নির্ভর করতেছে আপনার বাজেটের উপরে। আপনি আর যদি $50 যদি অ্যাড বাজেট যদি আপনি রাখেন পার ডে, সেক্ষেত্রে আপনার এখানে যদি অ্যাডসেট হয় 5টা, তাহলে প্রতিটা অ্যাডসেট $10 করে পাচ্ছে আর কি, হ্যাঁ। আর আপনি যদি 10টা অডিয়েন্স যদি টেস্ট করতে চান, তাহলে যদি আপনি $50 যদি বাজেট রাখেন তাহলে মাত্র $5 করে পাচ্ছেন। তো $5 করে আসলে তেমন কোনো ডাটাই পাওয়া যায় না বুঝার জন্য যে একটা অ্যাডসেট কোনটা ভালো পারফরম্যান্স করতেছে। তো এটলিস্ট আপনি চিন্তা করবেন যে আপনার যতটা অডিয়েন্স আপনি টেস্ট করতেছেন, প্রত্যেকটা অডিয়েন্স যেন এটলিস্ট $10 করে পাইলে পরে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোন অডিয়েন্সটা ভালো কাজ করে। আচ্ছা, 3 গুণ বাজেট বললেন, এটা কি মানে পার ডে বাজেট, তাই না? হ্যাঁ, পার ডে বাজেট। ওকে, আচ্ছা শাকিল ভাই, আমার একটা জিনিস জানতে ইচ্ছে করতেছে, সেটা হচ্ছে যে আপনি যখন টেস্টিং করতেছেন কোন স্টেজে, মানে কোন ডেতে বা কতটুকু স্পেন্ড করার পর আপনি ব্রেক ইভেনটা এক্সপেক্ট করেন, এবং ওই এক্সপেকটেশন অনুযায়ী যে দেখতেছেন যে আপনি কোন লেভেলে আইসা ওই আপনি ব্রেক ইভেনটা না পাইলে আপনি ডিসিশন চেঞ্জ করেন। অ্যাকচুয়ালি হয় কি, আমি সাপোজ আজকে আমি একটা রান করলাম, হ্যাঁ, $100 বাজেটে আমি একটা রান করলাম। প্রথম দিনে আমি ডাটা দেখি, আমার 24 ঘন্টা পার হওয়ার পরে ডাটা দেখে আসলে আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি একটা এক্সপিরিয়েন্স তো হয়েছে। দেখা যায় যে প্রোডাক্ট উইনিং প্রোডাক্ট, এটা অ্যাকচুয়ালি বিগিনিং থেকে ভালো পারফরমেন্স করে। এটা পারফরমেন্স দেখে বোঝা যায় যে না, ইটস ওয়ার্কিং, ইটস টু ডু ওয়ার্ক, ঠিক আছে। তো প্রথম দিনে দেখা যায় যে এই প্রোডাক্টটা এটলিস্ট ব্রেক ইভেন হয়, ঠিক আছে, এটলিস্ট ব্রেক ইভেন হয়। যখন এটলিস্ট ব্রেক ইভেন হয় বা একদম কাছাকাছি হয়, ব্রেক ইভেনের কাছাকাছি, তখন এটা আমি আরো কন্টিনিউ করে আরো একদিন বা আরো 2 দিন কন্টিনিউ করে এটা বোঝার জন্য। অর্থাৎ আমি $300 মতো বাজেট রাখি একটা প্রোডাক্ট টেস্টের জন্য, ঠিক আছে, জাস্ট টেস্টিং। এই $300 পর্যন্ত যদি একটা প্রোডাক্ট যদি ব্রেক ইভেন হয়, তাহলে এই প্রোডাক্টটাকে আমি কন্টিনিউ করি। আর যদি না হয় তাহলে এটাকে আমি কাট করে দিই, ঠিক আছে। তারপরে এখানের মধ্যে আবার একটা বিষয় আছে, এই $300 অ্যাড স্পেন্ডের পরে যদি আমি দেখি যে আমার এখানের মধ্যে উইনিং অ্যাডস অডিয়েন্স আমি পাইছি, তখন আমি ওইটাকে আস্তে আস্তে এটার উপর বাজেট আরো স্পেন্ড করার চেষ্টা করি দেখি যদি ওইটা যদি ভালো কাজ না করে, পারফরমেন্স না করে, যেটা আমার ভালো কাজ করতেছিল একদম বিগিনিং লেভেলে, তখন আর তো কিছু করার নেই। আর যদি ওইটা কাজ করে তাহলে আমি কন্টিনিউ করি, ঠিক আছে। এখন যে বিষয়টা হলো, আপনি $100 বাজেটের পরে আপনি যদি দেখেন যে $100 যখন আপনি এটা প্রোডাক্ট সাপোজ আপনার সেলিং প্রাইস হলো $39 বা $40, তো $100 এড বাজেট আপনি এটাতে স্পেন্ড করার পরে আপনি অ্যাটলিস্ট 2 থেকে 3টা সেল আপনি এক্সপেক্ট করতেই পারেন। যদি এটা 2 থেকে 3টা সেল যদি আপনাকে বিং না করে $100 বাজেটে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে এই প্রোডাক্টটা কাজ করবে না, বুঝতে পারছেন। আমি $100 বাজেটে আপনি 1 থেকে 2 থেকে 3টা সেল আপনি আশা করতেই পারেন, এটা স্বাভাবিক। যাই হোক, তারপরে এখানের মধ্যে আমি শুধুমাত্র যে পারচেজ দিয়ে যে আমি চিন্তা করি তা না, এখানের মধ্যে আমি ইনিশিয়েট চেকআউট, অ্যাড টু কার্ট, তারপর সিপিপি, সিটিআর, এই জিনিসগুলো কিন্তু আমি মাথায় রাখি, ঠিক আছে। ওকে, ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, হাই ভ্যালু অর লোয়েস্ট কস্ট, আপনারা অলওয়েজ স্টার্টিং এর সময় এটাই দিবেন, ঠিক আছে। আর ওখানের মধ্যে আছে যেমন ধরেন যে আছে কস্ট ক্যাপ, বিট ক্যাপ, তারপর হলো আপনার মিনিমাম রয়েছে। এই যে এখানে 4টা যে আপনার আছে, আপনার এই যে আপনার ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি আছে, এর মধ্যে হলো আপনার কস্ট ক্যাপটা হলো সবচেয়ে আমি দেখছি যে সবচেয়ে মানে ইফোর্টেবল এবং সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় কস্ট ক্যাপ থেকে। হ্যাঁ, আপনি অ্যাকচুয়ালি কস্ট ক্যাপে যেটা করে সেটা হলো আমরা নরমালি যেটা থাকে এটা হলো হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট কস্ট। এটা হলো মেনু, অর্থাৎ এটা হলো আপনার অটোমেটিক বিট, এটাকে বলা হয় অটোমেটিক বিটিং। অর্থাৎ ফেসবুক নিজেই খুঁজে বের করবে যে কত লো কস্টের মধ্যে আপনার এটা অ্যাড তারা জেনারেট করতে পারে, এটা তারা ফেসবুক নিজে খুঁজে বের করার চেষ্টা করবে। আর কস্ট ক্যাপটা যদি করেন তাহলে আপনি ফেসবুকে বলে দিতে পারবেন যে আমার টার্গেট কস্ট পার রেজাল্ট হলো $20,
তুমি যদি $20 মধ্যে যদি কোনো ইয়ে পাও, ফেসবুকের মধ্যে যদি কোনো অডিয়েন্স পাও যারা $20 স্পেন্ডের মধ্যে তারা পারচেজ করবে আমার প্রোডাক্টটা, তাহলে কেবল তুমি অ্যাড রান করা, নাহলে অ্যাড রান করার দরকার নাই। তো ফেসবুক $20 পর্যন্ত স্পেন্ড করে যখন দেখবে যে কোনো পারচেজ পায় নাই, তখন তারা আপনার এখান থেকে মানি স্পেন্ড করা বন্ধ করে দেবে। আর যদি সে দেখে যে না অ্যাকচুয়ালি সে পাইছে, তাহলে এটা সে কন্টিনিউ করবে। বুঝতে পারছেন? তো যে জিনিসটা আপনার এই হাইয়েস্ট ভ্যালু ও লোয়েস্ট কস্টে না কাজ করে, এখন বলতে পারেন যে আমরা তাহলে শুরু থেকে এটা করলাম না, এই কস্ট ক্যাপ আমরা দিয়ে দিলাম না কেন, আমার প্রফিট মার্জিন $20, তো আমি এখানে মধ্যে $20 লিখে দিই। আমি এটা করলে কেন কাজ করবে না, আমি বলি এটা করলে কাজ করবে না হলো যে জিনিসটা এই হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট কস্টে না কাজ করে, এটা এই কস্ট ক্যাপেও এটা কাজ করে না। ঠিক আছে? তো কস্ট ক্যাপটা আপনি কখন যাবেন? সাপোজ আপনি এখন স্কেলিং করতে যাচ্ছেন, আপনি উইনিং, আপনি এখন অলরেডি প্রুভেন যে আপনি মোটামুটি $20 মধ্যে প্রত্যেকটা সেল পান, আপনার প্রফিট মার্জিন $25, বাট আপনি মোটামুটি $20 মধ্যে আপনি সেলগুলো পাচ্ছেন। ঠিক আছে? তখন আপনি এটা সেট আপ করে দিবেন যে আপনার ডাটা থেকে তো আপনি বুঝতে পারতেছেন যে অ্যাকচুয়ালি মোটামুটি যে $20 মধ্যে আমি সেলগুলো পাচ্ছি। তখন আপনি ফেসবুকে বলে দিতে পারবেন যে তুমি যদি $20 মধ্যে যদি সেল পাও, তাহলে কেবলমাত্র আমার এই মানিটা স্পেন্ড করো, না হলে তুমি এই স্পেন্ড করার দরকার নাই। এটা হলো মূলত হলো কস্ট ক্যাপের বিষয়টা। ঠিক আছে? বাট আমরা স্টার্টিং এর সময় অলওয়েজ হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট কস্ট এটাই আমরা বেস্ট ইউজটাই করব। ঠিক আছে? আর যখন আমরা স্কেলিং করব, একদম স্কেলিং এর লাস্ট ধাপে কি আমরা এই কস্ট ক্যাপটা আমরা মূলতই করি, যখন আমরা দেখা যায় যে এট লিস্ট প্রতিটা ক্যাম্পেইনে $500 বাজেট এট লিস্ট, হ্যাঁ, তখন আমরা মূলত এই কস্ট ক্যাপটা ইয়ে করে থাকি। ওকে, এরপর হলো আমাদের নেক্সট ধাপে আমরা যাই। ওকে, এটা হলো আমাদের মূলত অ্যাড সেট লেভেল। অর্থাৎ এই অ্যাড সেট লেভেলে আমরা কি করব, আমরা আমাদের অডিয়েন্সকে কল করব। হ্যাঁ, কয়জন আছে এখন? আমরা 15 জন, লোকজন খালি কমে। ওকে, অ্যাড সেট লেভেলে আমরা মূলত হলো আমাদের অডিয়েন্সকে আমরা টার্গেট করব এখানে, যে আমরা কাদের কাছে মূলত একটা রান করব। আর যাই হোক, কারা আমাদের টার্গেট অডিয়েন্স, এটা মূলত আমরা এখানে সিলেক্ট করব। সো এখানে হলো কনভার্সন ইভেন্ট লোকেশন। সো কনভার্সন ইভেন্ট লোকেশন হলো যে আপনি যে কনভার্সন অ্যাড যে আপনি সিলেক্ট করছেন, আপনার এই কনভার্সনটা মূলত কোথায় ঘটবে? এটা কি হোয়াটসঅ্যাপে ঘটবে, নাকি এটা মেসেঞ্জারে ঘটবে, নাকি এটা অ্যাপে ঘটবে, নাকি ওয়েবসাইটে ঘটবে? যেহেতু আমরা স্টোরের ওনার এবং আমাদের কনভার্সনগুলো অবশ্যই একটা স্টোরে হবে, সেক্ষেত্রে আমাদের এটা হবে ওয়েবসাইট। আপনি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি যে অ্যাকচুয়াল আপনার যে ফেসবুক পিক্সেল, আপনার যে ফেসবুক পিক্সেল ইয়েটা আছে আপনার স্টোরে, এটাকে আপনি এখানে সিলেক্ট করছেন কিনা। এখানে যদি আপনার মাল্টিপল পিক্সেল যদি আপনার একটা অ্যাড ম্যানেজার যদি থাকে, সেক্ষেত্রে এখানে অপশন দেখাবে আপনার পিক্সেলটাকে সিলেক্ট করার। আর যদি একটাই থাকে, সেক্ষেত্রে আপনাকে সরাসরি এটা সিলেক্টিং করা যাবে। ঠিক আছে? যেহেতু আমার এটাতে একটাই আছে এবং এটা অনলি আমার স্টুডেন্টদেরকে টিচ দেওয়ার জন্য, হ্যাঁ, সো দ্যাটস ওয়াই আমি শুধুমাত্র পিক্সেলটি এড়িয়ে রাখলাম। আর কনভার্সন ইভেন্ট, আপনার কনভার্সন ইভেন্টটা কি? মূলত কোনটা হলে আপনার কনভার্সন হবে? ঠিক আছে? এটা হলো আপনি ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, পারচেজ, এই জিনিসগুলো আপনি দিতে পারেন। তো এখানের মধ্যে হলো আপনার, এটা হলো মূলত আপনার টার্গেট, যে আপনার অ্যাকচুয়ালি কাদেরকে ফেসবুক আপনার এটা দেখাবে। যারা আপনি যদি এখানে যদি দেন যে ভিউ কন্টেন্ট, হ্যাঁ, তাহলে আপনার এই অ্যাডসেটটা অ্যাকচুয়ালি যারা সবচেয়ে বেশি দেখা যায় যে ওয়েবসাইট ভিউ যারা করে থাকে, যেমন ফেসবুকে অ্যাডস থেকে ক্লিক করে তারা শুধুমাত্র ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে থাকে, তাদের কাছে ফেসবুক এটা মূলত শো করবে। ঠিক আছে? তাদের কাছে শো করবে যারা এই ভিউ কন্টেন্ট। আমার যেখানে হয়তো হাই আসতেছে, আমি বুঝতে পারতেছি না, আমার এই বিকালবেলা এই ঘুমের টাইম, তো এই জন্য এই সমস্যাটা হয়। ক্লাস করে দেখেন, তো তাদের কাছে মূলত এই ফেসবুক এই অ্যাডগুলো ইয়ে করে থাকবে। আরেকটা জিনিস হলো, এটা হলো অ্যাড টু কার্ট অথবা ইনিশিয়াল চেকআউট। এখানে অ্যাকচুয়ালি এই আপনার এই যে কনভার্সন ইভেন্টের উপর ভিত্তি করে আপনার অডিয়েন্সের মূলত যে অডিয়েন্সের গ্রুপ, এটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে? সো এখানে আমরা যেহেতু ই কমার্স বিজনেস ওনার, আপনারা সবাই আসলে বেশি কিছু বলার দরকার নেই, আপনারা সবাই এখানে পারচেজ সিলেক্ট করবেন। ঠিক আছে? এটা হচ্ছে আইডিয়াল। আপনি ওগুলো দিলে, বাকিগুলো দিলে আপনার অডিয়েন্স কোয়ালিটি ভালো হবে না, এই জন্য। আর ডাইনামিক ক্রিয়েটিভ হলো, আপনি যদি ডাইনামিক ক্রিয়েটিভ যদি আপনি যদি অন করে দেন, তাহলে আপনি এই অ্যাড লেভেলে গিয়ে আপনি
মাল্টিপল ইয়ে টেস্ট করতে পারবেন, মাল্টিপল হিডিং, আপনি অ্যাডের হিডার আপনি মাল্টিপল হিডার টেস্ট করতে পারবেন, আপনি মাল্টিপল সাপোজ অ্যাড কন্টেন্ট বা অ্যাড ভিডিও আপনি টেস্ট করতে পারবেন। যেহেতু আমাদের বাজেট কম, সো আমরা মাল্টিপল বা ডাইনামিক ক্রিয়েটিভটা রাখলাম না। ওকে, অফার এটার দিকে দেখার দরকার নাই। আর এখন হলো বাজেট এন্ড স্কেডিউল। এখন যেহেতু আমাদের এটা সিপিইউ ক্যাম্পেইন, সো আমাদের বাজেট অলরেডি ক্যাম্পেইন লেভেলে আমরা অলরেডি সিলেক্ট করে দিয়ে আসছি $100, ঠিক আছে। সো এখন স্কেডিউলের মধ্যে যদি আসি যে আপনার এই একটা মূলত কখন থেকে শুরু হবে, ঠিক আছে। সো এখানের মধ্যে আমি আগে বলছিলাম যে এছাড়া আমি দু ধরনের কাজ এখানে আপনি করতে পারেন। একটা হলো যদি দেখেন যে আজকে দিনের একদম শুরুর ভাগ, আজকে সাপোজ এখন ভোর 5টা বাজে, তাহলে আপনি অ্যাড এখন থেকে রান করতে পারেন যে ইনস্ট্যান্ট, মানে যে টাইম আছে এই টাইম থেকে আপনি দিতে পারেন, ঠিক আছে, নো প্রবলেম। আর যদি এরকম হয় যে আজকে অলরেডি দিনের বেশিরভাগ সময় স্পেন্ড হয়ে গেছে, সেক্ষেত্রে আমার রিকমেন্ডেড হলো আপনি নেক্সট ডে থেকে, আপনি নেক্সট ডে রাত 12টা থেকে আপনি একটা স্কেডিউল করেন। হ্যাঁ, সো এখানে আবার একটা বিষয় আছে, দেখা যাচ্ছে রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত মূলত তেমন কোনো সেল আসে না। অনেকে এই জন্য করে থাকে কি ভোর 5টা থেকে মূলত অ্যাডগুলো রান করে থাকে, যদিও তারা আগে থেকে সাবমিট করে দেয়। সো এটা এপ্রুভ বা এপ্রুভ না হওয়া ওয়েবসাইটে এটা আগে থেকে এটা মূলত নির্ধারণ হয়ে যায়। যাই হোক, এটা আপনার উপর নির্ভর করতেছে। সো আমরা সাপোজ এটা যেভাবে আছে সেভাবে রাখলাম আপাতত। ওকে, আপনার যদি কোনো এক্সিস্টিং অডিয়েন্স থাকে, যেমন কাস্টমার অডিয়েন্স বা লোকাল অডিয়েন্স বা অন্য কোনো ধরনের অডিয়েন্স, যেমন আপনার দেখা যেতে পারে যে আপনার এক্সিস্টিং শপিফাই স্টোর থেকে আপনি কাস্টমার এটা নিয়েছেন, ওইটা দিয়েও কিন্তু একটা অডিয়েন্স বিল্ড আপ করা পসিবল, ঠিক আছে। এটা তো আপনার জানা আছে কাস্টমার অডিয়েন্সের এই বিষয়টা। আচ্ছা, সো আপনি ইচ্ছে করলে এরকম কাস্টমার অডিয়েন্স যদি আপনার থাকে বা সেভ অডিয়েন্স থাকে, তাহলে আপনি এখানে ইচ্ছে করলে কল করতে পারেন। তো লোকেশন যেটা বিষয়টা সেটা হলো ইউনাইটেড স্টেট। যেহেতু আমরা অ্যাড রান করবো শুধুমাত্র ইউনাইটেড স্টেটে, সো আমরা লোকেশনটা ইউনাইটেড স্টেটেই রাখলাম, ঠিক আছে। তারপর হলো এজ। এখন আপনার প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনি অ্যাকচুয়ালি এটা কনফার্মেশন করতে হবে যে আপনার এজ রেঞ্জটা কত থেকে কত হতে পারে। সো আমি টেস্টিং পেজে মূলত আমি ব্রড অডিয়েন্স রাখার জন্য আমি এই এজ এটা আমি মূলত সবসময় 18 থেকে 62 রাখার চেষ্টা করি, ঠিক আছে। খুবই যদি এজ স্পেসিফিক না হয়, যেমন কিছু প্রোডাক্ট আছে যেটা শুধুমাত্র ধরেন যে বৃদ্ধরা পড়বে, বৃদ্ধরা ইউজ করবে, সেটা যে অলওয়েজ আপনি মানে 18 থেকে 20 বছর বা 30 বছরের অডিয়েন্সটা যেটা ভালো একটা অডিয়েন্স হবে এরকম কিছু না। যেটা যে প্রোডাক্টটা মনে করেন যে বৃদ্ধদের জন্য, এটাতে আপনি এরকম করতে পারেন যে 30 ইয়ার্স থেকে 65 ইয়ার্স এরকম সিলেক্ট করতে পারেন, ঠিক আছে না। তো এটা মূলত এরকম হতে পারে কোন ক্ষেত্রে দেখা যায় যে খুবই স্পেসিফিক যদি হয় এই প্রোডাক্টটা, ঠিক আছে, যে স্পেসিফিক্যালি এটা বৃদ্ধদের জন্য এই প্রোডাক্টটা, সেক্ষেত্রে আপনি এরকম ভাবে এই রেজিস্ট্রেশনটা দিতে পারেন। তো যাই হোক, আমরা অলওয়েজ ট্রাই করবো যে একটা ব্রড অডিয়েন্স রাখার জন্য, মানে ফুল এজ রেঞ্জটা আমরা রাখি, ঠিক আছে। ওকে, জেন্ডার। আপনার প্রোডাক্ট যদি খুবই যদি স্পেসিফিক জেন্ডার না হয়, তাহলে আপনি জেন্ডার আসলে অল দ্য বেটার, ঠিক আছে। বাট কি করে বোঝা যাচ্ছে ভুলে গেছি, ঘুমের কারণে ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, সেটা হলো ডিটেল টার্গেটিং আমরা যাই। তো ডিটেল টার্গেটিং এ যাওয়ার পরে আপনারা যেটা করবেন সবার আগে সেটা হলো এক্সক্লুড করে নেবেন। এটা অনেকে ভুলে যায়, এই জন্য এটা আগে দেখে নিচ্ছি। আচ্ছা ভাই, আমি যদি হচ্ছে কানাডা, তারপর অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে ইউএসএ, ইউকে, 4টা কান্ট্রিতে যদি আমি অ্যাড চালাতে চাই, তাহলে কি 4টার জন্য 4টা মানে ক্যাম্পেইন আমি রান করব, নাকি একটাতে 4টা কান্ট্রিকে টার্গেট করব? আমি দেখাই দিচ্ছি কি করবেন। অলওয়েজ আপনি রিচ এন্ড পিপল বিয়ন্ড ইওর ডিটেল টার্গেটিং সিলেকশন, এটা আপনারা অলওয়েজ কি করে রাখবেন, মানে এটা উঠাই দিবেন এই টিকশনটা। আর যদি আপনার এরকম হয় যে আপনি অ্যাকচুয়ালি ধরেন যে ট্রাফিক অ্যাড যদি আপনি রান করেন, সেক্ষেত্রে বা লাইকের জন্য বা এঙ্গেজমেন্টের জন্য যদি অ্যাড রান করেন, তাহলে আমার রিকমেন্ডেশন হলো আপনি এটা অ্যাক্টিভ করে রাখবেন, তাহলে আপনি আরো সস্তায় আপনি ডাটা পাবেন, ঠিক আছে। তো এটা আমরা উঠাই দেবো যেহেতু আমরা কনভার্সন চালাচ্ছি।
আর ভাই যেটা বললো যে আমরা যদি ডিফারেন্ট লোকেশন, সাপোজ আমি পুরোটা যদি 4টা লোকেশন করতাম তাহলে আমি ডিফারেন্ট অ্যাড অন করতাম না, আমি এখানের মধ্যে জাস্ট যাইতাম and this will the people who living in this location United States আমি জাস্ট এই 4টা কান্ট্রি এখান থেকে আমি সিলেক্ট করে দিতাম, ঠিক আছে, ডিফারেন্ট কোনো কম্পিউটার করতাম না। ঠিক আছে, ওটা তো বুঝতে পারছি যে কান্ট্রি টার্গেট ইন্ডিকে রিভিউ করব, একটার মধ্যে আমরা মূলত হলো সবগুলা কান্ট্রি আমরা রেখে দেব এটাতে। হ্যাঁ, ওকে, এরপর হলো আমাদের যে টার্গেটিং, ডিটেইল টার্গেটিং এ। সো যেহেতু আমরা গ্যালাক্সি রোজের জন্য এর আগে আমরা দেখাইছিলাম, সো আমরা এটাই দেখাই আবার। সো আমি এখানের মধ্যে এই একটা বেস্ট পারফর্মিং করা একটা অডিয়েন্স আমরা রাখলাম যে ডেটিং সাপোজ। আর এই জিনিসটা আপনাদেরকে ওই দিন আমি দেখাইছিলাম যে অ্যাকচুয়ালি যদি আমি যদি এখানে ডেটিং যদি আমি যদি টার্গেটিং করি, দেখেন শার্ক টয়, কোনটা ওই টয়টা আর কি, শার্ক টয় যেটা। ও শার্ক টয়, আচ্ছা ঠিক আছে। এখন শার্ক টয় আমার সাপোজ আমার টার্গেট হলো এখন শার্ক টয় আমি সেল করব। সো শার্ক টয়ের জন্য আমার ওর টার্গেটেড অডিয়েন্স কারা হবে বলুন তো? এখন আপনাদের সাইকোলজি কাটান। ইন্টারেস্টিং শার্ক, তারপরে ইন্টারেস্টিং টয় দিয়ে হবে শার্ক, মানে যারা শার্কও পছন্দ করে টয়ও পছন্দ করে। আরেকটা জিনিস হতে পারে না, যাদের রিসেন্ট বার্থডে অথবা বেবি বার্থডে, নো চাইল্ড বার্থডে, নো 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 নো, শার্ক সম্পর্কে যারা আছে ঠিক আছে তারা একটা অডিয়েন্স। তারপরে বার্থডে, বার্থডে নো, বার্থডে না, বার্থডের জন্য ভালো অডিয়েন্স না। তারপর আর কার কি আছে বলেন, আর কি হতে পারে? গিফট, শার্ক টয় হতে পারে না? কি ভাই? শার্ক টিভি সিরিজ এটা হতে পারে, বাট এটা কত মিলিয়ন? 1,70,000 মিলিয়ন। 4 মিলিয়ন না? শার্ক টয় এটা হলো 4 মিলিয়ন অডিয়েন্স মেবি এই শার্ক টিভি সিরিজ। ও না, আরো তো কমে গেছে, খুবই কম হয়ে যায় এটা। তো আপনারা যেটা করবেন এখানের মধ্যে সবার আগে এসে শার্ক। আচ্ছা ভাই, একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে এই যে এক একটা অডিয়েন্স এখানে আছে, তো একটা অডিয়েন্স কি আরেকটার সাথে মানে ম্যাচ করবে নাকি? এই যে ম্যাচ করতে পারে, ম্যাচ করার অসুবিধা নাই, রিলেভেন্ট হোক অসুবিধা নাই। আপনি তো সবাইকে তো আপনি করতে পারতেছেন না। যারা শার্ক সম্পর্কে ইন্টারেস্টেড, আপনি সাজেশনে ক্লিক করলেন শার্ক উইক, ওয়েল ওশিয়ান, অর্থাৎ ওশিয়ান মানে কি সাগর, সাগর সম্পর্কে যারা তারাও কিন্তু একটা অডিয়েন্স হতে পারে, ঠিক আছে। তারপর হতে পারে যারা টয় সংক্রান্ত, টয় টয় সম্পর্কে যারা ইন্টারেস্টেড। এখন দেখেন আমাদের জন্য পারফেক্ট হবে কিভাবে বুঝবো? পারফেক্টটা বুঝবেন তো আপনি টেস্ট করার পরে, বাট আপনার সবার আগে আপনার সাইকোলজি ইউজ করবেন। শার্ক সম্পর্কে যে ইন্টারেস্টেড সে আপনার টার্গেটেড অডিয়েন্স হতে পারে। যে এই টয় সম্পর্কে ইন্টারেস্টেড, টয়ের মধ্যে দেখেন এখানে 76 মিলিয়ন অডিয়েন্স আছে, সেক্ষেত্রে আপনি এটাকে নেরো করতে পারেন যে টয় সম্পর্কে ইন্টারেস্টেড এবং মাস্ট অলসো ম্যাচ এবং শার্ক সম্পর্কে ইন্টারেস্টেড, এদেরকেও আপনি টার্গেট করতে পারেন।
যে লোকেরা টয় সম্পর্কে এবং শার্ক সম্পর্কে দুইটার সম্পর্কে ইন্টারেস্টেড তাদেরকে, তাহলে আপনি পাচ্ছেন 11 মিলিয়ন অডিয়েন্স। ঠিক আছে, এটা আরো বেশি টার্গেটেড অডিয়েন্স। ঠিক আছে, এরপরে আপনি ইচ্ছা করে এরকম করতে পারেন যে আশা করি এখানের মধ্যে একটা ইয়ে আসছে, এটা আপনাদের আইডিয়া আসার কথা। হ্যাঁ, সাপোজ ওশান সম্পর্কে দিলেন, আপনি শার্ক সম্পর্কে দিলেন, আপনি ইচ্ছা করলে যে শার্ক টয় সম্পর্কে নিতে পারেন, আপনি ইচ্ছা করলে ধরেন যে কি বলে এটাকে ডলফিন সম্পর্কে দিতে পারেন, আপনি অর্থাৎ এই সি বিচ সম্পর্কে দিতে পারেন, সি বিচ সম্পর্কে যে ইন্টারেস্ট সি বিচ, এবং সি বিচের সাথে আপনি দিতে পারেন যে শার্ক লিখে দিতে পারেন, যেমন ধরুন যে সি বিচ। আচ্ছা ভাই, এখন আমার হচ্ছে যদি এমন প্রোডাক্ট ধরেন হচ্ছে আমি ডগের কোনো একটা ওয়্যার বা ক্যাটের কোনো একটা ওয়্যার নিয়ে কাজ করতেছি, সেটা হচ্ছে জামা কাপড় হতে পারে, এনিথিং হতে পারে। তো তাদের ওনার মানে জাস্ট ওনার মানে যারা শুধু ডগে ইন্টারেস্টেড তারা এমন হতে পারে যে তারা মানে জাস্ট দিয়ে রাখছে ইন্টারেস্টেড, কিন্তু আমার তো দরকার হচ্ছে জাস্ট যাদের ডগ আছে, যারা ডগ ওনার, তাদেরকে কিভাবে স্পেসিফাই করবো ভাই? শুনেন, এখানের মধ্যে আপনার ডগ নিয়ে যখন আপনি ইয়ে করবেন, এখানে আপনি দেখেন সাপোজ আমি ডগ দিলাম, দেখেন কত ধরনের ইন্টারেস্ট আছে। যে ডগ সম্পর্কে ইন্টারেস্টেড সে যে ডগ ওনার না, এটা আপনি কিভাবে জানেন? ইউএস বা ইউকে বা এইসব দেশে যদি আমি বলি 90% মানুষের ডগ আছে, বুঝতে পারছেন? 90% মানুষের ডগ আছে। তো ডগ সম্পর্কে যে ইন্টারেস্টেড সে মোস্ট প্রবাবলি আপনার সে একজন ডগ ওনার। আপনি যার ডগ দিলেন ওখান থেকে আপনি নেরো করেন, ডগ ওনার যদি অডিয়েন্স থাকে তাহলে আপনি নেরো করতে পারেন। আপনি জাস্ট ডগ সম্পর্কে দিতে পারেন, ঠিক আছে? অথবা আপনি দিতে পারেন যে ডগ ফুড, ডগ লাভার্স, ডগ টয়, ডগ কলার, অসংখ্য অডিয়েন্স আছে অ্যাকচুয়ালি ডগ সম্পর্কে। ঠিক আছে, আপনি ডগ দিয়েও আপনি ইয়ে করতে পারেন। অডিয়েন্স সাইজ যদি অনেক বেশি হয়ে যায় তাহলে আপনি জাস্ট একটু নেরু করে দেন, নিয়ে দিয়ে এঙ্গেজ সুপার দিয়ে ইয়ে করে দেন। অথবা আপনি এখানে করতে পারেন যে ডগ লাভার নিজেও একটা অডিয়েন্স। আপনি এরকম নেরু করতে পারেন যে ডগ সম্পর্কে ইন্টারেস্টেড এবং ডগ লাভার যারা, তাহলে 1.7 মিলিয়ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, অথবা এটাকে এটা না দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এটা থেকে যেটা দিলে ভালো হবে, এঙ্গেজ শপার। আপনার সবগুলা অডিয়েন্সে উইনিং এডসেট হবে, সবগুলো অডিয়েন্সে উইনিং অডিয়েন্স হবে সেটা তো না। সো আপনাকে এখানে টেস্টিং করতে হবে, জন্য 46 মিলিয়ন অডিয়েন্স আপনি এখানে পাচ্ছেন এঙ্গেজ শপার যদি আপনি দেন। ঠিক আছে, ওকে। সো ল্যাঙ্গুয়েজ আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড যদি কোনো ক্যাম্পেইন চালাই বা অনেকগুলো দেশ নিলাম, তাহলে আপনারা ইংলিশ অল দিতে পারেন, বাট এটার জন্য আসলে খুব একটা এফেক্ট নাই। ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম এগুলো দেশে এমনিতে ইংলিশ সবাই জানে, সবাই বুঝে। সো এটা রাখার পর আপনি এখানের মধ্যে অটোমেটিক প্লেসমেন্ট অথবা ম্যানুয়াল প্লেসমেন্ট এই জিনিসটার জন্য বলে। আচ্ছা, আমাদের মাগরিবের আজান হয় কয়টায়? ভাইয়া আরো সময় আছে, কতক্ষণ? আরো 20 মিনিটের মতো আছে। 6টা 10। 6:10-এ। আচ্ছা, আমরা অটোমেটিক প্লেসমেন্ট নিয়ে যদি কথা বলি, ওই দিন অটোমেটিক প্লেসমেন্ট নিয়ে অনেক কথা বলছিলাম। একজন আমাকে বলতে পারবেন যে কোনটা বেটার হয়, কোন সময় আমরা কোনটা ইউজ করব, কেন আমরা কোন প্লেসমেন্টটা ইউজ করব? আমাকে একজন একটু গাইড করেন, একজন একটু ব্রিফ করেন তো। অটোমেটিক প্লেসমেন্টে ভাই প্রথমে আমরা অটোমেটিক রাখতে সার্চ করছেন, সেটা হচ্ছে যে আমরা তো ফার্স্ট অফ অল জানি না যে কই থেকে এটা আসবে।
আর হচ্ছে যে এটা বলছিলেন যে আমাদের যে অ্যাড কন্টেন্টটা হবে, যে কন্টেন্টটা সেটা হচ্ছে যে জায়গায় অটোমেটিক দিলেও যে জায়গার জন্য স্পেসিফাইড হবে শুধু সেই জায়গাতেই সে শো করবে, অন্যান্য জায়গায় শো করবে না। আর হচ্ছে যে ম্যানুয়ালটা অ্যাভয়েড করতে বলছিলেন এজ ইউজুয়াল। ম্যানুয়ালটা অ্যাভয়েড করতে বলছি তা না, আপনি ম্যানুয়ালটা ইচ্ছা করলে আপনি ম্যানুয়ালও আপনি রান করতে পারেন। সেক্ষেত্রে আপনি অডিয়েন্স নেটওয়ার্ক অনলি যদি আপনি চান যে সাপোজ যে আমি শুধু ফেসবুক নিউজ ফিডে আমি শুধু একটা রান করবো, সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি করতে পারেন, ঠিক আছে? ম্যানুয়াল ভাবে আপনি করতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে অটোমেটিক প্লেসমেন্টে দিয়ে দিবেন, ঠিক আছে? ওর তো কিছু বাবার দরকার নাই, কিছুই ডলার এদিক সেদিক স্পেন্ড হলো, আপনি দেখা যায় যে খুবই অল্প অল্প স্পেন্ডে অন্যান্য জায়গা থেকে অনেক সেল পাওয়া যায়, ঠিক আছে? সো অটোমেটিক প্লেসমেন্ট আমার কাছে মনে হয় বেটার। ফেসবুককে যত ফ্লেক্সিবিলিটি দেওয়া যায় ততই বেটার। আর এখানে 7 days ভিউ আফটার ক্লিকিং এন্ড 1 day আফটার ভিউইং, এটা রাখবেন, যেটা সেটাই when you get an impression. ওকে, সো আমরা নেক্সট স্টেপে যাই। ওকে, এই অপটিমাইজ অ্যাড ডেলিভারি বা এই কস্ট কন্ট্রোল সম্পর্কে আমরা অলরেডি কথা বলে ফেলছি। যদি আমরা যদি এখানে যদি কস্ট ক্যাপ যদি আমরা যদি অ্যাড চালাতাম বা কস্ট ক্যাপ যদি সিলেক্ট করতাম আমাদের অ্যাড হিসেবে স্ট্র্যাটেজি হিসেবে, তাহলে কিন্তু আমরা এখানে আমাদের কস্টটা কন্ট্রোল করতে পারতাম, ঠিক আছে? এটা নিয়ে আমরা অনেক কথা বলে ফেলছি, তো এটা ব্যাপার না। আর অ্যাট্রিবিউশন সেটিং এটা 7 days ভিউ আফটার ভিউ অর 1 day আফটার ভিউ বা 7 days আফটার ক্লিক, এটা যেটা আছে ম্যানুয়াল এটা থাকবে। আর টেস্টিং পেজের মধ্যে এই যে 7 days অন ডে ভিউ এটা কি আসলে? আচ্ছা, এটা হচ্ছে যে নরমালি আপনার অ্যাডটা কখন কনভার্সন হয়, মানে আপনার অ্যাডটা কতদিন এই অ্যাট্রিবিউশনটা জিনিসটা হলো এরকম, আপনি ফেসবুককে বলে দেওয়া যে কতদিন একজন লোক তোমার অ্যাডে ক্লিক করার পর অথবা কতদিন ভিউ করার পর তোমার অ্যাড থেকে একজন লোক কনভার্সন হয়, মানে এই প্রোডাক্টটা পারচেজ করে। বুঝতে পারছেন আমার কথা? যে কতবার তোমার এই নরমালি ফেসবুকে একটা এস্টিমেট আইডিয়া দেওয়া যে কতবার ক্লিক করার পর অথবা কতবার প্রোডাক্টটা ভিউ করার পর একজন কাস্টমার তোমার প্রোডাক্ট থেকে তোমার স্টোর থেকে প্রোডাক্টটা কিনে। আমি মনে হয় বুঝতে পারছি কথাটা, কি বুঝতে পারছেন? আমি বলে দিলাম যে 7 days আফটার ক্লিকিং, হ্যাঁ, অর 1 day আফটার ভিউইং, একদিন দেখেও কিনতে পারে, আবার 7 বার ক্লিক করে কিনতে পারে। ঠিক আছে, বুঝতে পারছেন? আমি ফেসবুকে এটা বলে দিছি। ওকে, ওগুলো তো বেশি জানা তো নাই, কম জানা যায়, শর্টকাটে যত কম জানা ইয়ে করা যায় এটাই বেটার, ঠিক আছে? আর যদি কারো যদি কোনো নলেজ লাগে আপনারা এই সকল করতে পারেন। এগুলো জাস্ট আপনি একটু গুগল সার্চ করেন, ফেসবুকের অসংখ্য আর্টিকেল আছে এর উপরে, প্রত্যেকটা ধাপের উপর আর্টিকেল আছে এবং কোনটার জন্য বেটার এগুলা লেখা আছে। তবে সমস্যা হচ্ছে কি, ফেসবুকে যেটা লেখা আছে সবসময় যে ওই স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করে, ওই স্ট্র্যাটেজি অনুযায়ী আসলে সবসময় না, ম্যাক্সিমাম টাইমে কাজ করে না, এটাই সমস্যা। বুঝতে পারছেন? দেখা যাচ্ছে আমরা মার্কেটাররা প্র্যাকটিক্যালি এইভাবে ইয়ে করি, কারণ ওই কন্টেন্ট গুলা কিন্তু তারা আপডেট করে না, ওটা যে এক সময় যে লিখছিল ওইটা আপডেট করে না, বাট দেখা যাচ্ছে ফেসবুকের অ্যালগরিদম প্রতিনিয়ত আপডেট হচ্ছে, যার কারণে ওইগুলা ইয়েগুলো চেঞ্জ হয়ে গেছে। ফেসবুকে দেখবেন যে তারা বলবে ট্রাফিক এড দিয়ে শুরু করো তোমরা, বাট আমরা মার্কেটাররা দেখছি টেস্ট ম্যাচ করার পরে যে এটার সাথে আমরা কনভার্সন এড দিয়ে শুরু করলে এটা অডিয়েন্স কোয়ালিটি আমরা ভালো পাই এবং আমরা ইন ফিউচারে আমরা লং রান আমরা এখান থেকে প্রফিটেবল হই, ঠিক আছে, ভালো রেজাল্ট পাই। যাই হোক, অ্যাড সেটআপ লেভেলে এখন দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের সর্বপ্রথমের যে ধাপ, এটার মধ্যে আমরা আমাদের ফেসবুক পেজটাকে আমরা সিলেক্ট করে দিলাম। ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটাকে আপনার আগে আমি বলছি যদি আপনার যদি বিখ্যাত অ্যাকাউন্ট হয় বা বিখ্যাত না হলেও অসুবিধা নেই, আপনি মোটামুটি আপনি জাস্ট এই আপনার এটা যদি ভালোভাবে সেট আপ করে থাকেন এবং কিছু টুল যদি থাকে তাহলে আপনি আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনি মার্কেটিং করতে পারেন, নো প্রবলেম। এবং ইনস্টাগ্রাম থেকে আমার সেল করার রেকর্ড আছে অসংখ্য। ওকে, তারপর হলো অ্যাড সেটআপ। এর মধ্যে আমরা যেহেতু এক্সিস্টিং পোস্ট এখানে ইউজ করছি, আপনি যখন নতুন ইয়ে করবেন তখন আপনি ক্রিয়েট অ্যাডে ক্লিক করবেন, ঠিক আছে?
তারপর আমরা এরকম একটা মূলত একটা সাজে দিলাম, এটার মধ্যে আমরা রাখলাম the forever galaxy rose is as timeless as your love, the perfect and unique gift for the special someone, 50% off today। এটার মধ্যে আমি কি রাখছি, তাদের ইমোশনের জায়গাটা তো হাঙ্গা দানছি এবং তাদেরকে আমি একটা 50% অফারও আমি দিলাম এবং আমি ফ্রি শিপিং দিচ্ছি। বাট এই প্রোডাক্ট ইটসেলফ ইজ এ গুড প্রোডাক্ট এবং এটা দেখে যে কেউ আসলে ওটা কিন্তু উদ্বুদ্ধ হবে, এই আর কি বিষয়টাকে। যাই হোক এবার আমরা কন্টিনিউ করি। ওকে, এখন আমরা যদি একটু অ্যাড ক্রিয়েটিভ দেখি যে আসলে ভালো মানে অ্যাড ক্রিয়েটিভটা কেমন হয় বা কেমন হওয়া উচিত, আমরা যদি এই অ্যাড ক্রিয়েটিভটা একটু দেখি আমরা। I have completely transformed my life. I am now 51 years old and I stride every single আপনারা কি শুনতে পাচ্ছেন আমার ভলিউম ল্যাপটপের ভলিউম কি শুনতে পাচ্ছেন নাকি? জি ভাই শুনতে পাচ্ছি। I have completely transformed my life. I am now 51 years old and I stride every single day. I've never had this much lean muscle built up. It just gives me the freedom to be outside and feel the sun on my face and the wind through my hair. Basically, I've gained my life back. It really incorporates strength, flexibility, and cardio. It worked my upper body, my lower body, and my core, all at the same time. I was burning 1,000 calories in an hour on the street strider compared to what I was doing in the gym. Well, for me, that sold it. The fun factor is off the charts. When we're out on it, we're just smiling the whole time. I guarantee this product will make a difference in your life. আচ্ছা, এই স্ট্রিট রাইডার প্রোডাক্টটা দেখে আপনার কি মনে হয়েছে? এটা কি আপনার কাছে কোন কোন অ্যাঙ্গেল থেকে বা কোন কোন বিষয়গুলো দেখে আপনার কাছে মনে হয়েছে যে এটা একটা গুড প্রোডাক্ট বুঝছেন, বা এটার মধ্যে এই বেনিফিটগুলো আছে এই জন্য এই প্রোডাক্টটা বেটার? আপনার কাছে কি মনে হয়েছে একদম বলতে পারবেন? I have completely transformed my life. I am now 51 years ভাই old ডাটা and দেখে I বলতে হবে stride every ফেসবুক single লাইক day. কত হচ্ছে, তারপরে রিভিউ কেমন। Had this আপনি much ভিডিওটা lean আবার muscle দেখবেন built এবং up. কথাগুলো It শুনেন। just gives me the freedom to be ভাই outside কথা শোনা যাচ্ছে না। and feel the ও, sun on কথা my শোনা face যাচ্ছে and না। the wind through my hair. Basically, I've gained my life back. কি বলেন? কথা আপনারা এখন এতক্ষণ ধরে কথা শুনতে পাচ্ছেন না এটা? আপনার কথা শুনতে পাচ্ছি, তার ক্লিয়ার কথা শোনা যাচ্ছে। ও, তাহলে আপনারা বুঝবেন কিভাবে? তাহলে তো আমি তো আর ভুল বুঝতেছি। আর যাই হোক, এই প্রোডাক্টটা দেখে তো মনে হচ্ছে যে প্রোডাক্টটা একটা মূলত হলো একটা ডিভাইস যেটা দিয়ে আপনি আউটডোর জিম করতে পারতেছেন। অর্থাৎ আমরা দেখা যায় জিমের মধ্যে কি করি, আমরা এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দৌড়াই, ঠিক আছে? তো এতে আমাদের কি হয়, এখানে আমাদের ক্যালোরি বার্ন হয়, ঠিক আছে, এইগুলো সবকিছু ঠিক আছে, বাট এই একই কাজ আমরা আউটডোরে করতে পারি। এই দেখেন কি সুন্দর একটা সাইক্লিং এর মতো একটা জিনিস বানাইছে। এই জিনিসটা দিয়ে যেমন একটা ফান ফ্যাক্টর এখানে মধ্যে কাজ করে, তার ক্যালোরি বার্ন হচ্ছে, তার রান যে করার প্রতিদিন এটাও হচ্ছে, সে আবার উন্মুক্ত ওই খোলা আকাশের নিচে এরকম ভাবে রান করতে পারতেছে এবং এটা একটা ফান, এটা একটা খেলাধুলার মতো একটা হিসেবে নেওয়া যায়। এটাতে আপনার জগিং, সাইক্লিং, স্কিং একসাথে তিনটাতে কাজে হচ্ছে এবং আপনার উপকার যা পাওয়ার সবই তো পাচ্ছেন। এটা একটা গুড প্রোডাক্ট টু সেল, বুঝতে পারছেন? এই প্রোডাক্টটা, এই জিনিসগুলা, এটার মধ্যে কতগুলো বেনিফিট আছে এই প্রোডাক্টের মধ্যে। তো এই অ্যাড ক্রিয়েটিভটা তারা এখানে কিন্তু বিভিন্ন ইনফ্লুয়েন্সারকে ইউজ করছে, কয়েকজন ইনফ্লুয়েন্সারকে ইউজ করে এই ক্রিয়েটিভটা তারা সাজাইছে। এই ইনফ্লুয়েন্সাররা কিন্তু এখানে ব্রিফ করছে যে প্রোডাক্টটা কেন বেস্ট, তারা তাদের লাইফে এটা কোন ধরনের অগ্রগতি আনছে, কোন ধরনের পরিবর্তন নিয়ে আসছে তাদের লাইফে, তারা কিন্তু এখানের মধ্যে এটা এক্সপ্লেইন করছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই এটা একটা বেস্ট অ্যাড ক্রিয়েটিভ, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট অ্যাড ক্রিয়েটিভ দেখি।
দেখুন এখানে যে বিষয়টা দেখাইছে, একজন লোক একটা সাইকেল নিয়ে যাত্রা শুরু করছে এবং প্রথমে কিন্তু একটা উইথিন 3 সেকেন্ডের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট করছে। দেখেন প্রথম 3 সেকেন্ড যদি দেখেন, সে সাইকেল চালাচ্ছে এবং গাড়িটা এসে সে এখানের মধ্যে রুটটা ক্রস করতে চাইছিল, ঠিক আছে, রুট ক্রস করতে গিয়ে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট করছে। তো একজন মানুষকে থামিয়ে দেওয়ার জন্য একটা ফেসবুকে অ্যাড পুরো দেখার জন্য এই ফার্স্ট 10 সেকেন্ডে কিন্তু এনাফ। এটা কিন্তু একটা প্রবলেম সলভিং। হ্যাঁ, তো এখানের মধ্যে আমরা যদি দেখি যে কেন একজন লোক এই প্রোডাক্টটা বাই করবে, কারণ হচ্ছে এই প্রোডাক্টটাতে কি হয় দেখেন, সো প্রথমে কিন্তু একটা প্রবলেম দেখাচ্ছে যে সে রুট ক্রস করতে গেছে, গাড়ির পিছন থেকে সে মেরে দিচ্ছে। কিন্তু তার যদি এই যে সিগন্যালটা যদি থাকতো তাহলে কিন্তু এই গাড়িটা কিন্তু বুঝতে পারতো সে কোন দিকে যাবে। সে এদিকে হেলছে এবং এদিকে যাওয়ার আগে কিন্তু এই সেন্সরটা বুঝে গেছে যে সে এদিকে বাঁক নেবে। সো দ্যাটস হোয়াই এখানের মধ্যে অটোমেটিক এই সিগন্যালটা আসছে, অটোমেটিক এই সিগন্যালটা হয়। সো পিছনের লোক কিন্তু এখান থেকে দেখে বুঝতে পারবে এলইডিটা দেখে যে অ্যাকচুয়ালি সে ডানে মোড় নিতেছে। দ্যাটস হোয়াই এই ধরনের অ্যাক্সিডেন্ট, অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টগুলো হবে না, যেহেতু সাইক্লিং একটা ফ্যাশনেবল একটা নিশ। সো এবং মানুষ এটা নিয়ে ইউরোপ আমেরিকা প্রচুর মানুষ সাইক্লিং করে থাকে। সো এটা একটা গুড প্রোডাক্ট টু সেল, ঠিক আছে, কারণ এটা একটা লাইফ সেভিং লাইফ এবং এটা একটা সেফ সাইক্লিং নিয়ে একটা আপনাকে একটা দিতে পারে। দ্যাটস এটা একটা গুড অ্যাক্টিভ। আরেকটা প্রোডাক্ট হলো দেখেন যে শুধুমাত্র একটা যে প্রোডাক্ট আপনার যে শু বা ক্যাটস আছে, এই ক্যাটসের শুধু একটা ছবি এখানে মধ্যে দিয়ে রাখছে, আর উপরে দিচ্ছে কি বগু সেল অন অল আওয়ার শুজ। হ্যাঁ, মানে বগু সেল মানে কি, বগু মানে কি বাই ওয়ান গেট ওয়ান সেল অন অল আওয়ার শুজ, মানে আমাদের সবগুলো শুতে আমাদের এটা একটা ব্র্যান্ড, মূলত একটা শু ব্র্যান্ড, শুতে চলতেছে বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছে। এবং প্রোডাক্টটা কিন্তু দেখতে একটা হাই কোয়ালিটি এবং অত্যন্ত সুন্দর একটা প্রোডাক্ট, এবং এখানে আমাদের একটা বাই ওয়ান গেট ওয়ান একটা অফার আছে। সো এখানে দুইটা জিনিস মানুষ আমাদের কাজ করবে, একটা হলো প্রোডাক্ট ইটসেলফ আর একটা হলো বুগো, ঠিক আছে। সো দ্যাটস হোয়াই মানুষ এটা কিনবে, ফ্যাশন শো বিকজ অফ বুগো অফার, দুটো রিজন। দ্যাটস হোয়াই এটা গুড অ্যাডকেটিভ। এখানের মধ্যে আমরা যদি আরেকটা অ্যাড দেখি, এটা দেখেন একটা ফটো অ্যাড, at whom IPL laser hair removal done in 3 easy step। এখানে মধ্যে লেখা আছে, একজন লোক দেখাচ্ছে যে সে কিভাবে হেয়ার রিমুভাল প্রোডাক্টটা ইউজ করতেছে, জাস্ট এতটুকু একটা ফুট অ্যাড। আর এই বাম পাশে একটা আছে একটা ভিডিও অ্যাড, আমরা একটু দেখে আসি। ওকে, সো যে বিষয়টা হলো এখানে দেখেন, এখানে প্রথমে এটাতে জাস্ট একটা ছবি এবং প্রোডাক্টটাকে দেখাচ্ছে জাস্ট এখানের মধ্যে, ঠিক আছে, এটা অলসো ওয়ার্কস। বাট এর সাথে কিন্তু আমাদের এই প্রোডাক্টটাতে এটার মধ্যে আমরা আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপল ইনফ্লুয়েন্সারকে তারা ইউজ করছে একটা দেখানোর জন্য, এবং প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার কিন্তু এক্সপ্লেন করছে প্রত্যেকটা ধাপ এই প্রোডাক্টটা সম্পর্কে এ টু জেড এভরিথিং কিন্তু এই শর্ট ভিডিওতে কিন্তু তারা তুলে ধরছে। সো মানুষ কিন্তু প্রোডাক্ট কিনতে কাছাকাছি, যেহেতু ফেসবুক এটা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, তো সোশ্যাল মিডিয়া মানুষ বেশি ট্রাস্ট করে যখন তারা ফেস দেখে। আপনি যখন একটা ইয়েতে দেখেন, একটা প্রোফাইলে যখন দেখেন যে এটার মধ্যে প্রোফাইল পিকচার নাই, ওইটাকে আপনি কিন্তু বিশ্বাস করতে চান না। বাট ওখানে যদি দেখেন একটা অ্যাকচুয়াল একটা হিউম্যান আছে, ওই প্রোফাইলটা যদি আপনি দেখতে পান, তাহলে কিন্তু আপনার তার প্রতি কিন্তু একটা ট্রাস্ট জন্মায় এবং আপনি কিন্তু ইজিলি তাকে ট্রাস্ট করতে পারেন। বাট যদি এখানের মধ্যে কোনো পিকচার টিকচার কিছু নাই, তাহলে কিন্তু এটাকে ওই আইডিতে প্রথমে আপনি ট্রাস্ট বিল্ড হবে না। তো এখানে যেহেতু মাল্টিপল ইনফ্লুয়েন্সার যেহেতু এখানে বলতেছে, তারা এর বেনিফিটের ইয়েটা নিয়ে তারা যখন এক্সপ্লেন করছে যে তার লাইফে যে এই প্রোডাক্টটা যে কি, তার লাইফের মধ্যে কি পরিবর্তন নিয়ে আসছে, তো
তখন এক্সপ্লেন করছে প্রত্যেকটা বিষয়, তখন কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু মানুষের কাছে কিন্তু একটা ট্রাস্টের একটা জায়গা, একটা অবস্থান কিন্তু দখল করে নিচ্ছে, ঠিক আছে। সো এটা হলো একটা বেস্ট আইডিয়া, হলো এরকম ভাবে ইনফ্লুয়েন্সারের মাধ্যমে আপনার এরকম ভাবে যদি আপনি যদি অ্যাড যদি আপনি ক্রিয়েট করেন, এটা হলো একটা বেস্ট আইডিয়া, বেটার আইডিয়া, ঠিক আছে। সো এটাই আর কি আমাদের এড ক্রিয়েটিভের মধ্যে এই ধাপে যদি আমরা দেখি আর কি। ওকে, সো এই ছিল মূলত আমাদের একটা প্রোডাক্ট সম্পূর্ণ রান করা, একদম জিরো থেকে শুরু করে একদম রান করা পর্যন্ত টেস্টিং পেজে আমরা পুরোটা মূলত রান করে দিয়েছি। রান করার পরে আমরা একদিন পরে আমরা যে রেজাল্টটা পাইছি সেটা হলো এটা। আমরা একদিন পরে আমরা এখানে রেজাল্ট পেলাম যে আমাদের মূলত 6টা আমাদের অডিয়েন্স ছিল, 1 2 3 4 5 6টা অডিয়েন্স। এই 6টা অডিয়েন্স থেকে আমরা স্পেন্ড করছি $436, আর আমাদের পার্সেস পাইছি আমরা 20টা, এবং আমাদের কস্ট পার রেজাল্ট ছিল $21, আর পার্সেস রয়েছে হলো 2.0, আর এর টোকাটা 58, এবং এদিকে আরো কিছু ডাটা আছে। সো এখন আমি কিভাবে ডিসিশন নিব যে আমার বেস্ট পারফরম্যান্স অডিয়েন্স কোনটা, বা এই এটাকে আমি কন্টিনিউ করব কি কন্টিনিউ করব না, এই বিষয়গুলো আমি কিসের উপর ভিত্তি করে আমি মূলত ডিসিশন নিব। প্রথম যে জিনিসটা হলো সেটা হলো আমাকে দেখতে হবে আমার প্রফিট মার্জিন কত। যেহেতু আমার প্রফিট মার্জিন ছিল $25 এই প্রোডাক্টের জন্য, সো আমার এখানে অবভিয়াসলি আমার দেখা যাচ্ছে যে আমার এই দুইটাই অ্যাডসেট আমার ভালো পারফরমেন্স করতেছে, এই দুইটাই অ্যাডসেট বা এই দুইটা অডিয়েন্স আমার $14 করে সেল দিচ্ছে। সো অবভিয়াসলি এটা একটা গুড অডিয়েন্স, নো ডাউট। সো এই দুইটা তো আমি সিলেক্ট করে নিলাম। এরপরে আছে আপনার এই দুইটা যদি আমি লাস্টের দুটো যদি আমি তাকাই, তাহলে এই দুইটা প্রায় একটা $34 একটা $41 স্পেন্ড করছে, কিন্তু কোনো সেল নাই। সো এই দুইটার আর কোনো ডাটার দিকে আমি তাকাবো না। $41 এটা হিউজ অ্যামাউন্ট, এবং এটা আমার $25 প্রায় দ্বিগুণের কাছাকাছি। সো কয়টায় অ্যাড টু কার্ট পাইছে, কয়টায় ইনিশিয়েট চেকআউট পাইছে, আমার দেখার দরকার নাই, যেহেতু আমার বাজেট লো। সো এত কিছু আমার তাকে টাইম দেওয়ার দরকার নাই, আর অবকাশ নাই এখানে। সো এই দুইটা আমি অবশ্যই কিল করে দেব, ঠিক আছে। বাট এখন ডিসিশনটা নিব, একটা $23 সেল পাচ্ছে, একটা $22 সেল পাচ্ছে। এখন এই দুটোর ব্যাপারে আমি কি করব? এখন এই দুটোর ব্যাপারে আমি যেটা করবো সেটা হলো আমি আরো 2-1 দিন এই দুটাকে আরো একদিন আমি রান করব। এই দুটাকে আমি এখন যেটা করতে পারি, এই দুটাকে এই দুটো করে আসি, এই দুটাকে আমি আরো 1 দিন বা 2 দিন আমি রান করব। রান করে আমি দেখবো যে এর এই কস্ট পার রেজাল্টটা আরো কমে আসে কিনা, বা যদি যদি এরকমই যায়, যদি এর কস্ট পার রেজাল্ট না বেড়ে যদি এরকম যায়, তাও আমি এটাকে কন্টিনিউ করবো, বাট এটাকে স্কেলিং করবো না। স্কেলিং এ আমি এই দুটাকে অ্যাডসেটকে আমি ইউজ করবো না, এখানে আমি তাদেরকে কন্টিনিউ করবো। আমি তাদের আরো 2-3 দিন আমি দেখতে চাই তাদের আসলে কেমন তারা পারফরমেন্স করে, ঠিক আছে। বাট এই ফার্স্ট দুটাকে দিয়ে আমি যেটা করবো, এই দুটো আমি উইনিং অ্যাডসেট আমি পাইছি ধরে নেওয়া যায়, এই দুটাকে ইচ্ছে করলে আমি এই প্রথম অ্যাডসেট দিয়ে এটাকে আমি ডুপ্লিকেট করে নতুন একটা সিবিইউ ক্যাম্পেইনে আমি নিয়ে এটাকে ডুপ্লিকেট করে আমি নতুন একটা সিবিইউ ক্যাম্পেইন নিতে পারি, এবং ওই সিবিইউ ক্যাম্পেইনে আমি এই একটা অ্যাডসেটকে ডুপ্লিকেট করে 5টা বা 3টা অ্যাডসেট বানাবো, হ্যাঁ, এবং এর বাজেট আমি ডাবল করে দেব। সেম গোস টু দিস অডিয়েন্স অলসো। আমি এই অডিয়েন্সটাকে নিয়ে নতুন একটা সিবিইউ ক্যাম্পেইন তৈরি করতে পারি। বলেন ভাই, এটা যে ডুপ্লিকেট করে সিবিইউ ক্যাম্পেইনে নেব, এখন থেকে কি এটা মানে অফ করে দেব, মানে ডিলিট করে দেব, এটাও রানিং থাকবে? এটা রানিং থাকবে, অবশ্যই রানিং থাকবে। কোনো উইনিং অ্যাডসেট বা কোনো উইনিং ক্যাম্পেইন এটা আজীবন রানিং থাকবে, আজীবন। আপনি এখানের মধ্যে আবার কি করতে পারেন এটা আমি বলতেছি, এখানের মধ্যে আবার কিছু জিনিস করার আছে, এটা আমি বলতেছি, এটা পরে বলতেছি। প্রথম হলো এটা দিয়ে আমি একটা নতুন সিবিইউ ক্যাম্পেইন তৈরি করতে পারি, এটা দিয়ে সিবিইউ ক্যাম্পেইন করতে পারি। এখানে যে জিনিসটা দেখবেন যে আপনি পার্সেস এটলিস্ট যেন 4টা হয়, ঠিক আছে। পার্সেস যখন এটলিস্ট 4টা পার্সেস যখন পাবেন মোটামুটি, তখন ডাটাটা একটু রিলায়েবল হয় যে আসলে এটা উইনিং অ্যাডসেট। মানে দেখা যায় যে একটা সেল আপনি একবার পাইছেন, পাই এরপরে আর কোনো সেল আসতেছে না। সো আপনি দেখবেন যে এটলিস্ট 4টা সেল আছে কিনা ওই অ্যাডসেটে, এটাকে নতুন সিবিইউ ক্যাম্পেইনে রান করার আগে। তো আপনি এই দুটো দিয়ে কিন্তু $100 $200 ওইদিকে কিন্তু ক্যাম্পেইন রান করে ফেললেন। আবার দেখা যায় সাপোজ এখান থেকে আপনি 3টা অডিয়েন্স পাইলেন যে আপনি ভালো পারফরমেন্স, তখন এই 3টা অডিয়েন্স দিয়েও আপনি নতুন একটা সিবিইউ ক্যাম্পেইন তৈরি করতে পারেন। এই 3টা অডিয়েন্সকে ওখানে রেখে আপনি আবার $100 একটা সিবিইউ ক্যাম্পেইন করতে পারেন, ঠিক আছে। আবার এখানের মধ্যে যেটা করতে পারেন, যেহেতু আমি 2টা অডিয়েন্স আমি কিল করে দিছি, আমি আবার নতুন 2টা অডিয়েন্স আপনি ইচ্ছা করলে এখানের মধ্যে অ্যাড করে নেবেন। 2টা অডিয়েন্স আমি তো এখানে 2টা অ্যাডসেট কিল করে ফেলছি না, 2টা অ্যাডসেট, ওই 2টা অ্যাডসেটের এগেইনস্টে আমি 2টা অথবা একটা
সাপোজ 3টা যদি কিল করতাম তাহলে আমি 2টা অ্যাডসেট নতুন আবার অ্যাড করতাম, মানে নতুন ইন্টারেস্ট এখানে আরো অ্যাড করতাম, কারণ আমি তো এটা টেস্টিং পেজ এবং এখানে মধ্যে আমি টেস্ট করতেছি এবং আমি এখানে বিভিন্ন অডিয়েন্স আমি টেস্ট করব। হ্যাঁ, সো আপনি ইচ্ছা করলে এখানের মধ্যে একটা বা দুইটা অডিয়েন্স আপনি অ্যাড করে নেবেন। এখানে যেহেতু আমি 2টা কিল করছি সেক্ষেত্রে একটা অথবা 2টা আমার বাজেটের উপর ইয়ে করে আমি এখানের মধ্যে আবার নতুন অ্যাড করে নেব। হ্যাঁ, আর ওইদিকে তো আমার সিবি চলতে আছে, তখন দেখবো যে আমি যে এইগুলোতে যে আপনি যে নতুন সিবিইউ ক্যাম্পেইন তৈরি করছি ওইটার যদি পারফরম্যান্স যদি ঠিক থাকে তাহলে ওইটাকে কন্টিনিউ করব। ওই সিবিইউ ক্যাম্পেইনের মধ্যেও দেখা যাবে আপনি যে এই অ্যাডসেটটাকে যে 5টা কপি করছেন, 5টা কপির মধ্যে দেখা যাবে 2টা অথবা 3টা অ্যাডসেট মোটামুটি ভালো পারফরম্যান্স করেছে, আবার 2টা অ্যাডসেট ভালো পারফরম্যান্স করতেছে না। যেগুলো ভালো পারফরম্যান্স করতেছে না ওইগুলোকে আমি কিল করে দেবো এবং যেটা ভালো পারফরম্যান্স করতেছে ওইটাকে আমি ডুপ্লিকেট করে দিব ওই অডিয়েন্সের মধ্যে। আমার কথাটা বোঝা গেছে? ডেটিং 5 দিয়ে আমি নতুন একটা ক্যাম্পেইন তৈরি করলাম, সাপোজ এটাই হলো নতুন ক্যাম্পেইন। এখানের মধ্যে আমি এদিকে ডাটাগুলো আপনি ভুলে যান এখন, ঠিক আছে, ডান পাশে ডাটা ভুলে যান। ডেটিং 5 দিয়ে নতুন ক্যাম্পেইন তৈরি করলাম, সিবিইউ ক্যাম্পেইন, এটা হলো মূল ক্যাম্পেইন। এখানে আমি যে 5টা অডিয়েন্স আমি ক্রিয়েট করলাম, এখন দেখা যাচ্ছে যে এই 5টা অডিয়েন্সের আমি একদিন যেহেতু $100 সিবিইউ ক্যাম্পেইন রান করছি আমি 5টা অডিয়েন্সের জন্য, সো $20 করে পাচ্ছে পার অডিয়েন্স। সো এটা একটা ভালো বাজেট। একদিন পরে আমি একটা ডিসিশন নিতে পারবো আসলে কোনটা ভালো পারফরম্যান্স করতেছে। একদিন পরে দেখা গেল এর থেকে প্রথম 3টা ভালো পারফরম্যান্স করতেছে কিন্তু লাস্টের 2টা ভালো পারফরম্যান্স করতেছে না। সো আমি লাস্টের 2টাকে অফ করে দিব, অফ করে দিয়ে এই প্রথম 3টার মধ্যে যে 2টা ভালো খুব ভালো পারফরম্যান্স করতেছে ওই 2টাকে আবার আমি ডুপ্লিকেট করে ফেলতে পারি এখানের মধ্যে, তাহলে আবার আমার 5টাই রইলো। ঠিক আছে, 2টা আমি কিল করে দিলাম। এখন 2টাকে কখন কিল করবেন? 2টাকে তখন কিল করবেন যখন দেখবেন যে আপনার টার্গেট কস্ট পার পারচেজ কত, এটা যখন প্রায় মানে ক্রস করে ফেললো, আপনার টার্গেট কস্ট পার রেজাল্ট হলো আপনার $25, বাট আপনার অলরেডি আপনার $30 উপরে স্পেন্ড হয়ে গেছে কিন্তু সেল পায় নাই, তখন আপনি এটাকে কিল করে দেবেন। ঠিক আছে, বাট কস্ট পার পারচেজের নিচে যদি থাকে তাহলে এটাকে আপনি টাইম দিবেন আরো। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, সো এরকম ভাবে আপনি ওইটাকে আপনি চাঙ্গা করে রান করতে থাকবেন, তখন ওই ক্যাম্পেইনের মধ্যে দেখবেন যে আবার কোন একটা অ্যাসেট ভালো পারফরম্যান্স করতেছে সবটাতে, ওইটাকে আবার আপনি কপি করে আপনি আবার ডুপ্লিকেট করে আবার নতুন সিপিইউ ক্যাম্পেইন আবার ওই সেম প্রসেস আপনি তৈরি করতে পারেন। বাজেট ওইটা রাখবেন আপনি $200, যেহেতু এটা $100 প্রথম কাজ করছে, পরে আবার $100 কাজ করছে, এখন আপনার $200। ওইরকম ভাবে আপনি কনফিডেন্স গ্রো হতে আপনি $500 পর্যন্ত আপনি ইয়েতে যাবেন। ঠিক আছে, আর যে বিষয়টা হলো এইদিকে আপনি সাপোজ এটা ছিল একদম প্রথম অডিয়েন্স বাইয়ে, এদিকে আবার প্রত্যেকটা সিপিইউরও আপনি আবার বাজেট বাড়াইতে পারবেন। কিরকম ভাবে? আপনি এই একদিন বা 2 দিন পর পরে আপনি একটা সিপিইউর 15% বাজেট বাড়াতে পারেন। সাপোজ এটার বাজেট এখন আছে $100, আপনি ইচ্ছা করলে 2 দিন পরে এটার বাজেট আপনি $115 করতে পারেন, মোট সিপিইউর বাজেট। আর এটা একটু হাই রিস্কি, এইটার সাথে আপনার ডুপ্লিকেটিংটা ভালো কাজ করে। দেখা যায় এরকম বাজেট বাড়ালে অনেক সময় আমি যেটা দেখছি যে আপনার সিপিসি অনেক বাইরে যায়, বুঝতে পারছেন? সিপিএম অনেক বাইরে যায়। ঠিক আছে, সিপিএম অনেক বাইরে যায়, সেক্ষেত্রে এখানে এই প্রবলেমটা আমি অনেক চেঞ্জ করছি, অনেক ফেস করছি, বুঝতে পারছেন? তো সিপিএম বা সিপিসি আপনার বাইরে যায়, সো দেখা যায় যে সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স করে সেটা হলো ডুপ্লিকেটিং অডিয়েন্স। আপনার এই অ্যাড বাজেট আপনার ক্যাম্পেইন লেভেলে অ্যাড বাজেট না পারে আপনি যদি ডুপ্লিকেট করেন তাহলে এটা আসলে বেশি সেফ, আমি দেখছি যেটা। তারপরে আপনি ইচ্ছা করলে 2-1 দিন পর পরে আপনি 15% করে বাড়াইতে পারবেন। সো টেক ডিসিশন বেসড অন, প্রথমে থাকবে আপনার কস্ট পার পারচেজ। আপনার কস্ট পার পারচেজ আপনার যে ইয়েটা আছে আপনার এটাকে কি বলে প্রফিট মার্জিনের মধ্যে আছে কিনা। দ্বিতীয় যেটা দেখবেন সেটা হলো কস্ট পার ইনিশিয়াল চেকআউট। কস্ট পার ইনিশিয়াল চেকআউট হবে আপনার প্রফিট মার্জিনের 3/2 সাপোজ আপনার প্রফিট মার্জিন হলো $25, সো আপনার কস্ট পার ইনিশিয়াল চেকআউটের টার্গেট হলো আপনার 25-এ 3 দিয়ে ভাগ দেন, 3 × 24, তাহলে 8 × 2 = $16 হলো আপনার কস্ট পার ইনিশিয়াল চেকআউট। কস্ট পার এড টু কার্ট, যেহেতু আপনার বাজেট হলো $25, সো আপনার কস্ট পার এড টু কার্ট হলো এর 50%, অর্থাৎ $12.5। এর ভিতরে আপনি এড টু কার্ট পাচ্ছেন কিনা এটা দেখবেন, এগুলো দেখে আপনাকে ডিসিশন নিতে হবে। তারপর যেটা হলো সেটা হলো সিপিসি আপনি অলওয়েজ লোয়ার দেন $1 এর নিচে আপনি রাখার চেষ্টা করবেন। 70 পয়সার নিচে অর্থাৎ $0.70 এর নিচে যদি হয় সিপিসি তাহলে এটা একটা গুড সিপিসি। ঠিক আছে, আর যদি $50 এর নিচে হয় তাহলে আরো সুপার গুড
সিপিসি। আর এটা নির্ভর করবে অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্টের উপরে, প্রোডাক্টের কস্ট কত, প্রোডাক্টে আপনি কত ডলার প্রোডাক্ট সেল করতেছেন, বা আপনার এই সিপিসির উপরে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাড ক্রিয়েটিভটা কত পারফেক্ট, আপনার অ্যাডের যে ভিডিও বা আপনি যে ইমেজটা যে ইয়ে করতেছেন এটা মূলত কত পারফেক্ট বা এটা কত ইফেক্টিভ, এটা আপনি এই সিপিসি দেখে আপনি বুঝতে পারবেন। তারপর হলো আচ্ছা আমি এখানে ছেড়ে দিচ্ছি। সিটিআর হলো ক্লিক থ্রু রেট আর কি। তো এটা আপনি টার্গেট রাখবেন যে $1 উপরে যেন থাকে সিটিআর। বাট সিটিআর ডাজন্ট ম্যাটার যদি আপনার যদি পার্সেস যদি ভালো পান, আপনি কত ট্রাফিক গেল আপনার স্টোরে এটা ম্যাটার না, আপনি কত পার্সেস পেলেন এটা হলো ম্যাটার। সো এই বিষয়গুলো আসলে এর আগে লাইভে বলছি আমি, ওইখান থেকে দেখলে আপনারা আরো ক্লিয়ার হবেন। সো আমরা এখানে স্টপ রাখতেছি, আমরা ইয়ার পরে মাগরিবের পরে আর একটু বিষয় আছে ওটা আমরা আলোচনা করবো, ঠিক আছে? সো আমরা আপনার মাগরিবের নামাজ পড়েন 15 মিনিটের ব্যাক এখানে। তো এই ডিসিশনটা কখন কিভাবে নেবেন এটার উপরে আমি এর বিগত যে ক্লাসটা ছিল আমাদের, আমি একদম প্র্যাকটিক্যালি দেখাইছিলাম যে কখন কোন কোন স্টেপে কোন কোন জিনিসটা বিবেচনা করে আমি একদম প্র্যাকটিক্যালি থেকে দেখাই দিয়েছিলাম যে সর্বপ্রথম আমাদেরকে বিবেচনা করতে হবে কস্ট পার পারচেজ, তারপর হলো কস্ট পার ইনিশিয়াল চেকআউট, তারপর হলো কস্ট পার অ্যাড টু কার্ট এবং সিপিসি এবং সিটিআর। তো আগের ভিডিওটাতে যেহেতু আমি এটা একদম দেখতে পাচ্ছেন স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না ওকে ভাই স্ক্রিনটা শেয়ার দেন। জি দেখতে পাচ্ছি। সো আগের ভিডিওতে তো এই জিনিসগুলো দেখাইছিলাম যে কোনটার পর কোন কোন ধাপে কোন কোন বিষয়গুলো খেয়াল করে কিভাবে ইয়ে করে আপনারা এই ডিসিশনটা নেবেন। কস্ট পার পারচেজ, কস্ট পার ইনিশিয়াল চেকআউট, কস্ট পার অ্যাড টু কার্ট, সিপিসি, সিটিআর। এই পাঁচটা জিনিসের উপর ভিত্তি করে মূলত আমরা ডিসিশনগুলো নিয়ে থাকি যে আমি কোন অ্যাডটাকে বা কোন অ্যাডসেটটাকে আমরা মূলত স্কেল করব, কোনটাকে আমরা কিল করব, এই বিষয়গুলো এই পাঁচটা জিনিসের উপর ভিত্তি করে আমরা ডিসিশনগুলো নিয়ে থাকি। এটা আগের যে আমাদের যে ফেসবুক অ্যাডসের যে ক্লাস হয়েছে এটার মধ্যে অনেক আমি বিস্তারিত আলোচনা করে বুঝাইছি। ওকে, সো হাউ টু স্কেল, আমরা কিভাবে স্কেল করব মূলত আমরা উইনিং অ্যাডসেট পাইলাম এবং আমি মূলত কিভাবে স্কেল করব এই জিনিসটা মোটামুটি একটু এক্সপ্লেন করে দিয়েছি অলরেডি আমরা। তো ক্রিয়েট এ নিউ সিভি উইথ অল উইনিং অ্যাডসেট। ওই যে আমি বলছিলাম যে আপনার যে ক্যাম্পেইন যে টেস্ট ক্যাম্পেইনটা ছিল এই ক্যাম্পেইনের মধ্যে যে অ্যাডসেটগুলো আপনি পেয়েছেন উইনিং অ্যাডসেট, এই উইনিং অ্যাসেট গুলোকে নিয়েও আপনি কিন্তু আপনি একটা নতুন একটা সিভি ক্যাম্পেইন করতে পারেন $100 বাজেট দিয়ে। এর একটা টেকনিক, আরেকটা টেকনিক হচ্ছে ক্রিয়েট এ নিউ সিভি উইথ অর্থাৎ এখানে যে প্রথমটা বলছি প্রত্যেকটা উইনিং অ্যাসেটটাকে যে একটা অ্যাসেট উইনিং অ্যাসেট, সাপোজ আমি দুইটা উইনিং অ্যাসেট পেয়েছি, সো ওই দুইটা উইনিং অ্যাসেট দিয়ে দুইটা নতুন ক্যাম্পেইন আমি তৈরি করতে পারি যেগুলো বাজেট দিতে পারি $100 এবং ওই অ্যাসেটটাকে আমরা ওইটার মধ্যে 5 টাইম ডুপ্লিকেট করে দেব, ঠিক আছে? আর এরপর যেটা বলছিলাম যে ক্রিয়েট এ নিউ সিভিউ উইথ বেস্ট পারফর্মিং অ্যাডসেট এন্ড ডুপ্লিকেট দ্য অ্যাডসেট 3 to 5 টাইম উইদিন দ্য ক্যাম্পেইন। অর্থাৎ ওই জিনিসটা আর কি বুঝতে পারছেন, আপনি তিনটার মতো যদি অ্যাডসেট হয় আপনি যদি পান যে আপনার ক্যাম্পেইন থেকে ওই তিনটা দিয়ে নতুন একটা ক্যাম্পেইন তৈরি করতে পারেন, আবার ওই তিনটা অ্যাডসেট দিয়ে আপনি আলাদা আলাদা ভাবে তিনটা ক্যাম্পেইন আপনি তৈরি করতে পারেন। এই জিনিসটা আর কি increase the daily budget of $15 of the original campaign। আপনার অরিজিনাল যে ক্যাম্পেইন প্রত্যেকটা ক্যাম্পেইনের আপনি যদি দেখেন যে ক্যাম্পেইনটা ভালো পারফরম্যান্স করতেছে সেক্ষেত্রে আপনি প্রতিদিন আপনি 15% করে আপনি সর্বোচ্চ 15% করে আপনি ডেইলি বাজেটটা আপনি ইনক্রিজ করতে পারেন। বাট 15 বাজেটের উপর যদি আপনি ইনক্রিজ করেন সেক্ষেত্রে এটা আপনার লার্নিং স্টেপে চলে যাবে, ঠিক আছে? ওই ক্যাম্পেইনটা বা ইয়েটা, সো আপনার 15% এর উপরে বাড়াবেন না। ওকে, রি-এনগেজমেন্ট আপনারা কি করবেন, ক্রিয়েটে যখন আপনি এরকম ভাবে ঠিক আপনি মনে করেন যে প্রায় $3-4,000 মতো আপনি স্পেন্ড করে ফেলছেন, হ্যাঁ এটার মধ্যে প্রায় ধরেন যে $1,500 যখন আমি মূলত যেটা করি $1,500 এর মতো যখন আমার স্পেন্ড হয় ওই ধাপগুলো অনুসরণ করে, এবং আমি যখন প্রায় 50-60 মতো আমি যখন সেল পাই 50-60 মতো, তখন আমি মূলত এই কাজগুলো করে থাকি। Create a custom and lookalike audience and create new CView for product page visitor 30 days। অর্থাৎ লাস্ট 30 days এর যে আমার প্রোডাক্ট পেজ ভিজিটর এদের উপর আমি একটা কাস্টম অডিয়েন্স তৈরি করি এবং লুকালাইক অডিয়েন্স তৈরি করি, করে আমি তাদেরকে রিটার্গেটিং করি। রিটার্গেটিং এ অ্যাকচুয়ালি আমার কাস্টম অডিয়েন্সের জন্য এবং আমি
আবার আমার লোকালাইক অডিয়েন্সের জন্য আমি আপনার ক্যাম্পেইন চালাই থাকি, ঠিক আছে, প্রোডাক্ট পেজের উপর, প্রোডাক্ট পেজ ভিজিটের উপর। তারপর হলো 50% ভিডিও ভিউজ, 50% ভিডিও ভিউর উপরে আমি, আর ভিডিও ভিউ 50%, এটা রিপিট হচ্ছে, ভিডিও ভিউ 50%, তারপর হলো আপনার ভিডিও ভিউ 75% এবং ভিডিও ভিউ 95%। এর উপর আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করে আপনি লোকালাইক অডিয়েন্স থেকে করতে পারেন। এই জিনিসগুলো তখনই করবেন যখন ভিডিও ভিউর উপর অবশ্য আগে করা যায়, করলেও আমার কাছে মনে হয় কি যে ইফেক্টিভ তখনই হয় যখন এট লিস্ট আপনি ধরেন যে এট লিস্ট কোথায় গেলাম, ওকে। সো ভিডিও ভিউ 50%, ভিডিও ভিউ 75%, ভিডিও ভিউ 95%। এই জিনিসগুলো আপনি তখনই করবেন মোটামুটি যখন আপনার স্টোরে ভালো মানের ট্রাফিক গেছে এবং ভালো মানের একটা মনে করেন যে আপনার পিক্সেলটা মোটামুটি ডাটাটা মোটামুটি ভারী হয়েছে এবং মোটামুটি ভালো মানের ভিডিও ভিউ হয়েছে। আপনি তাদেরকে উপর কাস্টমার রেজিস্টার করতে পারেন, কারণ যে লোক অলরেডি আপনার এটা একবার দেখছে সে আপনার এখান থেকে যখন আরেকবার দেখবে এরকম দেখার পরে কিন্তু তার একটা ইমপ্রেশন তৈরি হবে এটার প্রতি। সো ওখান থেকে কিন্তু সে এটাতে ক্লিক করার চান্স পসিবিলিটি বেশি থাকে। সো আপনি ভিডিও ভিউর উপরে আপনি কাস্টমার অডিয়েন্স এবং লোকালাইক অডিয়েন্স তৈরি করে আপনি যে টার্গেটিং অ্যাড বা এনগেজমেন্ট অ্যাড আপনি চালাতে পারেন। তারপর হলো যেটা ক্রিয়েট এ কাস্টমার এন্ড লোকাল অডিয়েন্স এন্ড ক্রিয়েট এ নিউ সিপিইউ ফর আচ্ছা এড টু কার্ট। এড টু কার্টের উপর আপনি কাস্টমার অডিয়েন্স তৈরি করে আপনি লোকালাইক অডিয়েন্স তৈরি করতে পারেন। আবার হচ্ছে ইনিশিয়েট চেকআউটের উপর আপনি করতে পারেন এবং এই বিষয়গুলো কিন্তু আমি দেখাই দিয়েছি যে এড টু কার্টের লোকালাইক অডিয়েন্সগুলো আপনি কিভাবে তৈরি করবেন। আমার কিন্তু ওই ভিডিওতে কিন্তু আমি দেখাই দিয়েছি, ঠিক আছে, এর আগের ইয়েতে। তো এটার উপর আমি আবার একটা কোর্স দেব আপনাদেরকে, যেটা আপনারা ক্লিয়ার হয়ে যাবে ওখান থেকে। আমি জাস্ট একটা এখন এটা দেখে নিচ্ছি। তারপর ইনিশিয়েট চেকআউটের পর আপনারা হচ্ছে পার্সেস, তো পার্সেসের উপর করে আপনারা কিন্তু একটা করতে পারেন। আপনার পার্সেস তখন অ্যাকচুয়ালি কাজ করে যখন আপনার আমরা তো কন্ডিশন দেখছিলাম যে একটা কান্ট্রি থেকে অ্যাটলিস্ট 50টা না 90টা যেন সেল, 50টার মতো যখন একটা কান্ট্রি থেকে সেম কান্ট্রি থেকে যখন সেল থাকে তখন মূলত হলো আপনি এই পার্সেসের উপর আপনি এই লোকাল অডিয়েন্স আপনি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। সো পার্সেসের উপর আপনি কাস্টমার অডিয়েন্স তৈরি করে আপনি লোকাল অডিয়েন্স তৈরি করে ওই লোকাল অডিয়েন্সে আপনি দেবেন। বাট আমার ইয়েটা আমি দেখছি যে অ্যাটলিস্ট 200 এর মতো সেল না পাইলে মূলত এই পার্সেসের ইয়েটা ভালো কাজ করে না, ভালো পারফরম্যান্স করে না, ঠিক আছে। তারপর আপনারা যখন অ্যাভেলেবল হবে আপনাদের লোকালাইক ক্রিয়েট করার যখন হবে পার্সেসে, তখন আপনারা লোকালাইক অডিয়েন্সের ট্রাই করতে পারেন, অসুবিধা নেই। সো এটাই ছিল মূলত হলো আপনার ধাপগুলো, ঠিক আছে। এই ধাপগুলোতে আপনি আগালে পরে দেখা যায় যে আর এই জিনিসগুলো দিয়ে আপনি কি করবেন, এই যে ক্রিয়েট কাস্টমার অডিয়েন্স এবং লোকালাইক অডিয়েন্স তৈরি করছেন এগুলোতে আপনি হলো সিবিইউ ক্যাম্পেইন তৈরি করবেন, সিবিইউ ক্যাম্পেইন তৈরি করে আপনি রান করবেন এই বিষয়টা, ঠিক আছে। সো এই হলো মূলত অ্যাকচুয়ালি প্রসেস, ঠিক আছে, একটা ফেসবুক অ্যাডস 0 থেকে এ পর্যন্ত। আর যতই আমি এরকম থিওরিটিক্যালি বা আমি দেখাই যদি বুঝাই, আপনি যে পর্যন্ত নিজে টেস্ট না করবেন, নিজে না নামবেন, আসলে খেলার সূত্র দেখাই তো আসলে কেউ খেলোয়াড় হইতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজে না খেলছে। খেলবে, আঘাত পাবে, ভুল করবে, ভুল করে তারপর শিখবে। ভাই আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে ওই যে আমরা যখন 3-4টা অ্যাড অ্যাড সেটআপ করব, হ্যাঁ, সেটা কি একটা ক্যাম্পেইনের মধ্যে নাকি আলাদা আলাদা ক্যাম্পেইনে আলাদা আলাদা অডিয়েন্স টেস্ট করব? ওরে ভাই কি বললাম কি না, একটা ক্যাম্পেইনের আন্ডারে হবে, একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনার এক বা একাধিক অ্যাড সেট থাকবে, ঠিক আছে, এক বা একাধিক অ্যাড সেট। এই যে আমার একটা অ্যাড সেট, একটার ভিতরে কি আছে, একটা অডিয়েন্স আছে, আপনি এখানে যা সেটাকে সিলেক্ট করেন, এটা ডুপ্লিকেট করেন, করে আপনি 5টা অ্যাড সেট এখানে বানায় ফেলেন, 5টার ভিতরে 5টা অডিয়েন্স থাকবে, মানে একটা ক্যাম্পেইনের আন্ডারে থাকবে সবগুলো অ্যাড সেট, বুঝতে পারছেন। আর একটা অ্যাড সেটের আন্ডারে থাকবে এক বা একাধিক অ্যাড, বুঝতে পারছি। এখন হচ্ছে ভাই মানে কোন অডিয়েন্সটা ভালো পারফরম্যান্স করতেছে সেটাকে তো আমি সেটাকে রাখবো, আর যেটা হচ্ছে খারাপ পারফরম্যান্স করতেছে যে অডিয়েন্সটা, সেটাকে কিল করব। কিন্তু এখানে অ্যাড সেটে সেটা কি কিভাবে কিল করব? বা এটা তো পুরোটাই ক্যাম্পেইনটাই আমাকে অফ করে দিতে যাচ্ছে, তাই না ভাই? না, পুরো ক্যাম্পেইন আপনাকে অফ করবে না তো, পুরো ক্যাম্পেইন আপনার অফ হবে কেন? আপনি জাস্ট অ্যাড সেটটাকে অফ করবেন। সাপোজ আমি যদি দেখাই আবার,
সাপোজ এটা হলো আমার ক্যাম্পেইন, এখানের মধ্যে সাপোজ কোথায় গেলাম, ভাই সিম্পল বিষয়টা এখানে বুঝতেছেন না। সাপোজ ধরলাম যে এটা আমার ক্যাম্পেইন, এটা এখানে আছে দুটো অ্যাডসেট আছে, এটা ভালো পারফরম্যান্স করতেছে, এটা ভালো পারফরম্যান্স করতেছে না, কারণ আমি আমি এটাতে রান করব আর এটাকে আমি অফ করে দেব। যখন সাপোজ এটা ভালো, এটাকে আমি অফ করব, তো ওই যে দেখেন এটা অফ করে দিয়েছিলাম, ঠিক আছে, আমার এই অ্যাড অ্যাকাউন্টটা আমার লিমিটেড হয়ে আছে আমার এই কারণে অফ করে দিয়েছিলাম। এই যে দেখেন চিহ্নটা এই দিকে কি আছে, বাম দিকে, আর এটা রানিং ছিল এটা ডান দিকে আছে, ঠিক আছে। আমি অফ করবো এই অ্যাডসেট লেভেলে এসে, যেটাকে যে অ্যাডসেটটা ভালো পারফরম্যান্স করতেছে না এটাকে আমি অফ করব। এইখানের মধ্যে জাস্ট ক্লিক করে দিলে হবে, এইটাতে ক্লিক করে দিলে যদি অফ হয় তাহলে এই বাম পাশে চলে যাবে, আর যদি অন থাকে এটা ডান পাশে, এটা সবুজ হয়ে থাকবে, ঠিক আছে, আর না হলে এটা ইয়ে হয়ে আপনার বাম পাশে ঢুকে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, সেই ক্ষেত্রে এটা যখন আবার ক্যাম্পেইন রানিং থাকবে, ক্যাম্পেইন রানিং থাকবে, শুধুমাত্র এটা রানিং থাকবে না। আবার এটা যদি আবার ক্লিক করে দেন তাহলে এটা আবার রানিং হয়ে যাবে। এখন সেটা যদি আবার ভাই আমি পাবলিশ করি, সেটা তো হচ্ছে মানে ডাটাগুলো একদম মানে আগের অবস্থান থেকে আসবে নাকি লার্নিং ফেজ বা আবার এটা লার্নিং পেজে চলে যাবে। আপনি ক্যাম্পেইনটা অফ করে দিয়েছেন, আবার লার্নিং পেজে যাবে, এটা আবার সে নতুন করে আবার লার্নিং শুরু করবে। তাহলে হচ্ছে আগের যে ডাটাগুলো সেগুলো তো আর থাকবে না, তাই না? ডাটা থাকবে, আগে ডাটা থাকবে, আগে এই যে এখানে যে ডাটাগুলো আছে না এগুলো থাকবে, বাট এটার যে অ্যালগরিদম, এটার যে অডিয়েন্স অ্যানালাইসিস যে করবে, এই অ্যাডসেটটা যে অডিয়েন্স অ্যানালাইসিস করবে সে আবার নতুন থেকে আবার অ্যানালাইসিসটা শুরু করবে। মানে অডিয়েন্স, আমি তো বলছিলাম না যে একটা আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা অডিয়েন্সটাকে ফেসবুক কিভাবে টার্গেটিং করে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। জিনিস হলো এরকম, সাপোজ একটা অডিয়েন্স হলো সাপোজ ডেটিং অডিয়েন্সটার ভিতরে এখানের মধ্যে সাপোজ যে 40 মিলিয়ন আপনার ইয়ে আছে, ধরলাম যে আমার ধরে নিলাম যে 40 মিলিয়ন পিপল আছে এই ডেটিং অডিয়েন্সটার ভিতরে। আপনি যখন ফেসবুকে যখন একটা ডেটিংটাকে যখন আপনি যখন ইয়ে করবেন, এই 40 মিলিয়নের কাছে তো আপনি যখন রিচ করতে পারবেন না আপনার অ্যাড বাজেটে, তো ফেসবুক কি করবে, এটাকে এরকম বিভিন্ন ভাগে সে এটাকে ভাগ করে, এই অডিয়েন্সটাকে এরকম মাল্টিপল ভাগে ভাগ করে ফেসবুক, আপনার টার্গেটিং এর উপর ভিত্তি করে এরকম মাল্টিপল ভাগে ভাগ করে। তখন ফেসবুক কি করবে, এটা কয়েকটা গ্রুপ হয়ে গেল, দেখুন অনেকগুলা গ্রুপে ভাগ করে একটা 40 মিলিয়ন অডিয়েন্সটাকে, অনেকগুলা গ্রুপে। তখন আপনি যখন ক্যাম্পেইনে যখন রান করবেন তখন ফেসবুক প্রথম টেস্টিং ওই যে লার্নিং পেজ, আমরা যখন কনভার্সন এডে যখন আমরা যখন নিয়ে চালাই তখন $57 সে স্পেন্ড করে লার্নিং পেজের মধ্যে। লার্নিং পেজে সে কি করে, সে এই অডিয়েন্সের কাছে কিছু স্পেন্ড করে, এইটার মধ্যে কিছু স্পেন্ড করে, এই গ্রুপের মধ্যে কিছু স্পেন্ড করে, সে এরকম বিভিন্ন গ্রুপের মধ্যে সে এই ডলার স্পেন্ড করতে থাকে। করতে দেখে যে সাপোজ দেখা গেল সে এই অডিয়েন্সটা থেকে খুব ভালো রেজাল্ট সে পাইছে, এই গ্রুপটা থেকে সে ভালো রেজাল্ট পেয়েছে। পরবর্তীতে সে কি করে, তার ম্যাক্সিমাম ওই $57 যখন ক্রস হয়ে যায় তখন তার ম্যাক্সিমাম বাজেটগুলো সে এই গ্রুপটার মধ্যে, আপনার এই যে অডিয়েন্স, মূল অডিয়েন্সের এই গ্রুপটার মধ্যে সে এই বাজারটাকে সে স্পেন্ড করা শুরু করে, ঠিক আছে, এটার মধ্যে ম্যাক্সিমাম এটা সে স্পেন্ড করে, কারণ সে তো বুঝতে পারছে যে এই গ্রুপের লোকগুলা ভালো এই প্রোডাক্টটা কিনে, এই প্রোডাক্টের সাথে ভালো ইন্টারঅ্যাক্ট করে, তারা এটাতে ভালো সাড়া দেয়। সে ম্যাক্সিমাম এটা সে এই গ্রুপটার মধ্যে এই ফুল অডিয়েন্সের কাছে কিন্তু সে দেখাচ্ছে না, সে এই গ্রুপটার কাছে সে এটাকে স্পেন্ড করে থাকে। এখন আপনি সাপোজ একটা স্টপ করে দিলেন একদিনের জন্য স্টপ করে দিয়ে আবার পরের দিনে আবার আপনি নতুন করে এটা আবার শুরু করলেন এই অ্যাডসেটটা, তখন আবার সে কি করবে, সে তো ভুলে গেছে, এটা সে মনে রাখে না, আর ধারাবাহিকতা নাই, সে তখন আবার নতুন করে প্রত্যেকটা এরকম একটা গ্রুপের মধ্যে আবার নতুন করে আবার সে ইয়ে পাঠাবে, অ্যাড বাজেট সে স্পেন্ড করে ট্রাফিক আপনার স্টোরে এখান থেকে পাঠাবে, আবার দেখবে যে কোন গ্রুপটাতে ভালো সাড়া দেয়, ঠিক আছে। এই হলো প্রসেসটা, বুঝতে পারছেন? ঠিক আছে,
ওকে, তাহলে তো এখন আপনি যখন উইনিং অ্যাডস যখন আপনি আমি কেন বলি যে ডুপ্লিকেট করবেন এটাকে, কারণ ফেসবুক জানে যে এই গ্রুপটা আপনার প্রোডাক্টের সাথে ভালো পারফরমেন্স করতেছে, এই গ্রুপটা, ঠিক আছে। এখন আমি তো বলি না যে আপনি এই যে এই ফুল অডিয়েন্সটার নামটা কি ডেটিং হচ্ছে ফুল অডিয়েন্সটার নাম, ঠিক আছে। আমি তো বলি না যে আপনি নতুন একটা ক্যাম্পেইন করেন যেটার মধ্যে আপনি অডিয়েন্স রাখেন এই ডেটিংটা লেখা দেন, এরকম কিন্তু বলি না আমি বলছি কি আপনি এই অডিয়েন্সটাকে যেটা আপনার যে অ্যাডসটা আপনার ভালো পারফরমেন্স করতেছে এটাকে ডুপ্লিকেট করে নতুন সিভি ক্যাম্পেইন তৈরি করেন, তাহলে মোস্ট প্রবাবলি আপনার এই যে গ্রুপটা যে ছিল এই গ্রুপটা থেকে যাবে, বুঝতে পারছেন। এই গ্রুপের মধ্যে তখন আবার আপনার বাজারটা আবার ফেসবুক দেখা যাবে যে নরমালি ডিস্ট্রিবিউট করবে এই গ্রুপের মধ্যে থেকে, আবার এই গ্রুপের মধ্যে আবার ডিস্ট্রিবিউট করবে, ঠিক আছে। এই গ্রুপটাকে আবার তখন সে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করবে নতুন ইয়ার মধ্যে, বুঝতে পারছেন। এই জন্য বলি যে এটাকে এই অ্যাডসটাকে আপনি ডুপ্লিকেট করবেন নতুন সিভি ক্যাম্পেইনে, এবং ওই সিভি ক্যাম্পেইনে এই অ্যাডসটাকে কয়েকটা অ্যাডসটাকে ডুপ্লিকেট করে দেবেন কয়েকটা ভাগে, এটা হচ্ছে মূল কাহিনী, বুঝতে পারছেন। তাহলে তো ভাই মানে লার্নিং ফেজে গেলে আমার অ্যাডের কোনো ক্ষতি হচ্ছে না, তাই না? লার্নিং পেজে গেলে তো অবশ্যই এটা অডিয়েন্সটা আবার নতুন করে অ্যানালাইসিস করবে, আপনার যে আগের অডিয়েন্স এটা আপনি হারিয়ে ফেলবেন। লার্নিং পেজে গেলে তো অবশ্যই ঝামেলা, কারণ আপনি যদি উইনিং অ্যাডসেট পান তারপর এটা যদি আবার যদি লার্নিং পেজে তাকে যদি যেতে হয় তাহলে তো ঝামেলা। এই জন্যই তো আমরা বাজেট খুব বেশি স্পেন্ড করি না। আপনি যদি 25% এর উপর যদি বা 15% এর উপর যদি আপনি যদি বাজেট করেন, ইনক্রিজ করেন, সেক্ষেত্রে সেই এই যে অডিয়েন্সটা যে তার ছিল এটাকে আবার নতুন করে অ্যানালাইসিস করা শুরু করে দেয়, সে আবার বিভিন্ন জায়গার মধ্যে এরকম ট্রাফিক পাঠায়, বুঝতে পারছেন। এই জন্য তো আমি বলি যে যদি আপনি যদি কখনো বাজেট বাড়ান মেইন ওই এই ক্যাম্পেইনে, তাহলে আপনি 15% এর উপর কোনোভাবেই বাড়াবেন না, এই জন্য আমি বলে থাকি। কারণ যখন বাজেট বাড়াবেন সে তখন বেশি বাজেট যখন পাবে তখন আবার সে এটা অডিয়েন্সটাকে অ্যানালাইসিস করা শুরু করে দেয়, এটা হচ্ছে সমস্যা, বুঝতে পারছেন। এই জন্য আমি বলি যে এরকম না করে আপনি ডুপ্লিকেট করাটাই বেশি বেটার হয় আর কি। তাহলে তো ভাই দেখতেছি যে ওই একটা ক্যাম্পেইনে আমরা একটা করে সিঙ্গেল করাটাই ভালো মনে হয়, কারণ তো ওই যে যেটা রানিং মানে ভালো পারফর্ম করতেছে ওটা রানিং থাকলো, ওটাতে হাত দিতে হলো না, আর যেটা খারাপ করতেছে ওটা টোটালি অফ। বুঝিনি আমি কথাটা। মানে হচ্ছে যে মানে তাহলে তো আমার মনে হচ্ছে যে ওই যে সিঙ্গেল ক্যাম্পেইনে সিঙ্গেল অডিয়েন্সটা টেস্ট করা ভালো। তাহলে আরে না কি বলেন, হচ্ছে যে আবার ওই আরে ভাই আপনারা তো আমি কিছু বুঝতে পারলাম না, আমার তো সব বেঁধে গেল। আমার এটা পেস লাগতেছে ভাই সত্যি। আচ্ছা এটা এরকম পেস আমার নিজের অনেক দিন লাগছে, আপনি তো এই এক সপ্তাহ 10 দিন ধরে আপনি শুধু ফেসবুকে লেগে আছেন। আমার এই পেজ লাগছে আমার 3 মাস 4 মাস 5 মাস 6 মাস এর উপর আমার এই পেজ ভাঙতে পারি না। কিন্তু আমি যখন আমি ক্যাম্পেইন রান করতে গেছি প্রথমবার আমি ভুল করছি, দ্বিতীয়বার ভুল করছি, আস্তে আস্তে আমার ঠিক হয়ে গেছে, ঠিক আছে। সো এটা আপনি রান করতে হবে। আপনার কাজ হলো আপনি ফেসবুকে রানও করছেন, নিজে রান করবেন না? আমি রান করছি তো টেস্ট করছি, কয়েকটা ক্যাম্পেইনের ডাটা মুছে দিছে। এক হচ্ছে